বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজ আপনার জন্য দীপান্বিতা রায়ের লেখা নেম প্লেট। দীপান্বিতা রায়ের ছোটবেলা কেটেছে শিল্প শহর বার্নপুরে, তারপর যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুলনামূলক সাহিত্য নিয়ে পড়াশোনা। বর্তমানে সাংবাদিক। লেখালেখি শুরু করেন 2008 সালে। অ্যাডভেঞ্চার, গোয়েন্দা, ভূত, কল্পবিজ্ঞান সব রকম গল্পই তিনি লিখেছেন। তার বই ভারতের বিভিন্ন ভাষায় অনুদিতও হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের উপেন্দ্র কিশোর রায়চৌধুরী পুরস্কার, গজেন্দ্র কুমার মিত্র, সুমথনাথ ঘোষ স্মৃতি পুরস্কার ও সাধনা সেন পুরস্কারে ভূষিতা হয়েছেন। এবছর পেয়েছেন দীনেশ চন্দ্র চট্টোপাধ্যায় পুরস্কার। আজকের গল্প প্রথম প্রকাশিত হয়েছিল পত্রভারতীর পত্রিকা কিশোর ভারতীতে 2015 সালের পূজা সংখ্যায়। গল্প পাঠে এবং গল্পের সূত্রধার আমি দীপ। শুরু হচ্ছে নেম প্লেট। আজ সকালে তোমার একটা ফোন এসেছিল। কলেজ থেকে ফিরে হাতের বই খাতাগুলো টেবিলে রাখছিল দিগন্ত। অঞ্জলির কথা শুনে একটু আশ্চর্য হয়ে তাকালো। আশ্চর্য হওয়ারই কথা, ফোন তো আসে মোবাইলে, হঠাৎ অঞ্জলির মোবাইলে তার ফোন এলো কেন? ততক্ষণে অবশ্য দিগন্তর তাকানো দেখেই প্রশ্নটা বুঝে গেছে অঞ্জলি, তাই এবার একটু বিশদে বলল। ফোন এসেছিল ল্যান্ডলাইনে, একটা মেয়ে ফোন করেছিল, নাম বলল পিঙ্কি। তোমার সঙ্গে দরকার, তুমি নাকি ওকে চেনো। বাঙালি নয় বোধ হয়, কথায় সামান্য অবাঙালির টান আছে। আমি বলেছি সন্ধ্যের পরে ফোন করতে। মাথা নেড়ে জামা কাপড় বদলাতে বদলাতে বাথরুমে ঢুকে একেবারে স্নানই করে নেবে ঠিক করেছিল দিগন্ত। মার্চের মাঝামাঝি, কিন্তু এবছর বড্ড গরম পড়েছে। গা হাত পা যেন চিড়বিড় করছে। স্নান করতে করতে ফোনটার কথা ভাবছিল দিগন্ত। ল্যান্ডলাইনে ফোন করেছে, তার মানে মোবাইল নাম্বার জানে না, তার মানে বেশ অনেক বছর যোগাযোগ নেই। বাড়িতে বিএসএনএল এর একটা ল্যান্ডলাইন আছে ঠিকই, কিন্তু গত 5 বছর যাবৎ সেটার ব্যবহার নেহাতি কম। তবে পিঙ্কি নামটা কেমন যেন চেনা চেনা লাগছে। স্নান সেরে বেরিয়ে চুল আঁচড়াচ্ছিল দিগন্ত। অঞ্জলি এসে বলল, শোনো না, চা খেও না, নতুন একটা জিনিস এনেছি, ওয়াটারমেলন উইথ মিন্ট, তরমুজের রসের সঙ্গে পুদিনা পাতা মেশানো, দারুণ ফ্রুট ড্রিঙ্ক। একটু অন্যমনস্ক ভাবেই অঞ্জলির কথাগুলো শুনছিল দিগন্ত। ড্রিঙ্ক কথাটা শুনেই মাথার মধ্যে চিড়িক করে উঠল। হাতে চিরুনিটা রেখে দিগন্ত বলল, বুঝতে পেরেছি, মনে পড়েছে। কি মনে পড়েছে? আরে ওই যে ফোন করেছিল বললে না, পিঙ্কি। ওরা 2 বোন, পিঙ্কি আর ডিঙ্কি, আমাদের সামনের বাড়িতে থাকতো। তুমি ফ্রুট ড্রিঙ্ক বললে না, তাতেই মনে পড়ল। দক্ষিণের ব্যালকনিতে বেতের চেয়ারে আরাম করে বসেছে দিগন্ত আর অঞ্জলি। লম্বাটে কাঁচের গ্লাসে ঠান্ডা তরমুজের শরবত নিয়ে এলো মিনতিদি। ভারী সুন্দর হালকা গোলাপি রং। গ্লাসে একটা আরামের চুমুক দিয়ে দিগন্ত বলল, পিঙ্কিরা আমাদের 2টো বাড়ি পড়ে থাকতো। তুমি ঠিকই ধরেছ, ওরা গুজরাটি। যতদূর মনে পড়ছে পিঙ্কি শাহ, ব্যবসা ছিল ওদের। বাবা কাকা দুজনেই ব্যবসা করতেন। পিঙ্কি মাঝে মাঝে আমার কাছে অঙ্ক করতে আসতো, ভারী মিষ্টি মেয়ে। তখন অবশ্য নেহাতি ছোট ছিল, এই ধরো বছর 10-11 বয়স হবে। ডিঙ্কি আরও বছর খানেকের ছোট, তবে সে ছিল একেবারে দিদির ল্যাজ। পিঙ্কির সঙ্গে গুট গুট করে এসে হাজির হতো। পিঙ্কির কিন্তু বেশ বুদ্ধি ছিল, চটপট অঙ্ক করতে পারত। ওরা কি অনেকদিন এখান থেকে চলে গেছে? হ্যাঁ, তা ধরো প্রায় বছর 10 তো হবেই। ওদের বাড়ির সঙ্গে তো আমার তেমন আলাপ ছিল না, তবে শুনেছিলাম যে ওরা নাকি এলগিন রোডের ওদিকে নিজেদের বিশাল বাড়ি করে উঠে গেছে। তারপর তো আর যোগাযোগের প্রশ্নই নেই। এতদিন বাদে হঠাৎ পিঙ্কির আমাকে মনে পড়লো কেন? ফোন নম্বরই বা কি করে পেল? পুরনো ফোন নাম্বারটা হয়তো ছিল, সেজন্যই ল্যান্ডলাইনে ফোন করেছে। নিশ্চয়ই কোনো দরকার আছে। মনে তো তাই হচ্ছে। একবার একটা বেশ মজার ব্যাপার হয়েছিল জানো তো। পিঙ্কি যখন আমার কাছে অঙ্ক করতে আসতো তখন আমি ইউনিভার্সিটিতে পড়ি। এমনিতে মেয়েটা বেশ হাসি খুশি, কিন্তু একদিন দেখি মুখখানা গম্ভীর। জিজ্ঞেস করতে বলল বাড়িতে নাকি ভারী গন্ডগোল, ওর মায়ের হীরের আংটি খুঁজে পাওয়া যাচ্ছে না, বাবা খুব রাগারাগি করছে। কাকার ধারণা বুড়ো চাকর রামধনিয়াই আংটি নিয়েছে। রামধনিয়াকে কাকা খুব বকেছে। রামধনিয়া রেগে মেগে বলেছে দেশে চলে যাবে। এদিকে পিঙ্কি ডিঙ্কি দুজনেই রামধনিয়াকে খুব ভালোবাসে, তাই ওদের খুব মন খারাপ।
তো আমি সেদিন অনেকক্ষণ ধরে পিঙ্কিকে খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞাসা করলাম যে আংটি হারানোর দিন সকাল থেকে মা কি কি করেছিলেন। বাচ্চাদের পাওয়ার অফ অবজারভেশন খুব স্ট্রং হয়, জানো তো। তারপর আংটি পাওয়া গেল, রামধনিয়ার চাকরিও বেঁচে গেল। আমার লাভ হলো 1 বাক্স ক্ষীরের লাড্ডু পিঙ্কির মা পাঠিয়ে দিয়েছিলেন। কোথায় ছিল আংটিটা? বাথরুমে, সাবানের বাক্সের ভিতর। পিঙ্কির মা মাথা ঘষার আগে আংটিটা আঙুল থেকে খুলে সাবানের বাক্সের ভিতর রেখেছিলেন। তারপর বেমালুম ভুলে গেছিলেন। যখন খোঁজ পড়ল তখন সব জায়গায় খুঁজেছেন, কিন্তু সাবানের বাক্সের কথাটা মাথায় আসেনি। পিঙ্কির ফোনটা এলো সন্ধে 7টা নাগাদ। বেশ খানিকক্ষণ কথাবার্তা বলে ফোন রেখে দিগন্ত অঞ্জলিকে বলল, ব্যাপারটা ঠিক বোঝা গেল না, তবে মনে হলো কোনো কারণে মেয়েটা বেশ দুশ্চিন্তায় আছে। বলল ফোনে বলা যাবে না, আমার সঙ্গে সামনাসামনি বসে কথা বলতে চায়। আমি বললাম রবিবার সকালে বাড়িতে আসতে, তাড়া থাকবে না, নিশ্চিন্তে কথা বলা যাবে। তাছাড়া বাড়িতে আসতে বলাই ভালো, রাস্তায় দেখলে তো চিনতেই পারবো না। উচকে মেয়ে ছিল, 2 সরু সরু বিনুনি ঝুলিয়ে আসতো। এখন বলল সেন্ট জেভিয়ার্সে পড়ছে, ইকোনমিক্সে অনার্স, আবার 3rd ইয়ার। তার মানে তো পড়াশোনায় বেশ ভালো। তাই তো মনে হয়। ডিঙ্কিও এবার নাকি 1st ইয়ারে ভর্তি হয়েছে যাদবপুরে। বললাম ডিঙ্কিকেও নিয়ে আসিস, তো বলল তাতে নাকি ওর অসুবিধা আছে। ও সকালবেলা এক জায়গায় টিউশন পড়তে যায়, সেখান থেকে ফেরার পথে আসবে, তাই ডিঙ্কিকে নিয়ে আসতে পারবে না। আমার মনে হয় বাড়িতে বলে আসবে না, বুঝলে তো, টিউশনের নাম করে বেরোবে। সেজন্যই ডিঙ্কিকে নিয়ে আসাটা অসুবিধাজনক। কি ব্যাপার কিছুই বুঝতে পারছি না। যাই হোক, আসুক, তারপর ডিটেলে শোনা যাবে। আর ওর বাবার নামটা কি যেন, যতদূর মনে পড়ছে অজিত শাহই হবে। হ্যাঁ, আর কাকা সুনীত শাহ, দুজনেই ব্যবসা করতেন, তবে কিসের ব্যবসা সেটা ঠিক মনে পড়ছে না। সমস্যাটা ওর পারিবারিক বলে মনে হচ্ছে তোমার? সেটাই স্বাভাবিক নয় কি? ওর যদি ব্যক্তিগত কোনো সমস্যা হতো তাহলে তো সেটা নিজের মা বাবাকেই বলতো, আমার কাছে কেন আসবে? এমন একটা কিছু নিশ্চয়ই হয়েছে যেটা বাড়িতে বলতে পারছে না। সেক্ষেত্রে সেটা বাড়ি সংক্রান্ত হওয়ার সম্ভাবনাই সব থেকে বেশি। রবিবার সকাল 10টা নাগাদ দিগন্ত আর অঞ্জলি যখন জলখাবার শেষ করে দ্বিতীয় রাউন্ড চা খাচ্ছে, সেই সময় বেল বাজল। অঞ্জলি গেল দরজা খুলতে। একটা 20-21 বছর বয়সের মেয়ে, জিন্স আর গোলগলা টি শার্ট পরা, চুলগুলো টাইট করে একটা লম্বা বেনিতে বাঁধা, হাতে ঘড়ি, মোবাইল, পিঠে ব্যাগ, মুখে একটা হালকা উদ্বেগ আর বিষণ্ণতার ছাপ। পিঙ্কি শাহ? হ্যাঁ, দিগন্ত আঙ্কেল আছেন? হ্যাঁ আছেন, তোমার জন্যই অপেক্ষা করছেন। এসো, ভিতরে এসো। আমরা চা খাচ্ছিলাম, তুমি খাবে নাকি আইস টি বলবো? আমি আইস টি ভালোবাসি। মিনতিদিকে আইস টি বানাতে বলে পিঙ্কিকে নিয়ে ভেতরে যায় অঞ্জলি। ততক্ষণে দিগন্ত উঠে এসেছে। আরে বাবা, কত বড় হয়ে গেছিস পিঙ্কি, রাস্তায় দেখলে তো চিনতেই পারতাম না। আয় আয় আয়। আমি কিন্তু ঠিক চিনতে পারতাম, আপনি একটুও বদলাননি। এখনো পাড়ার ছেলেদের সঙ্গে ফুটবল খেলেন? হ্যাঁ, তা খেলি মাঝে মাঝে। আয় আয়, বস, আরাম করে বস। 3 জনে বারান্দার চেয়ারে গুছিয়ে বসে। মিনতিদি একটা ট্রেতে করে লম্বাটে একটা গ্লাসে আইস টি নিয়ে আসে। ভেতরে কয়েক টুকরো বরফের সঙ্গে ভাসছে একটা ছোট্ট পুদিনা পাতার কুচি। গ্লাসের ধারে একটা গোল করে কাটা পাতিলেবুর টুকরোও আটকানো। গ্লাসটা হাতে নিয়ে লম্বা একটা চুমুক দেয় পিঙ্কি। তাকে রিল্যাক্সড হওয়ার জন্য সময় দিয়ে দিগন্ত বলে, কি ব্যাপার বলতো পিঙ্কি? ফোনে বললি আমার সাহায্য দরকার, কি হয়েছে? আমার বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না আঙ্কেল। খুঁজে পাওয়া যাচ্ছে না মানে? কবে থেকে? এই জানুয়ারি 10 তারিখ থেকে। তার মানে তো প্রায় 2 মাস। পুলিশে খবর দিয়েছিস? হ্যাঁ। পুলিশ কি বলছে? পুলিশ তো বলছে খোঁজ করছে, কিন্তু এখনো পর্যন্ত ট্রেস করতে পারেনি। ব্যাপারটা আমাকে একটু খুলে বললে খুব ভালো হয়। কিন্তু কাকু, সেই যে ছোটবেলায় আপনি মায়ের আংটি খুঁজে দিয়েছিলেন, তারপর থেকে আমার কিরকম ধারণা হয়ে গেছে যে কিছু হারিয়ে গেলে আপনি নিশ্চয়ই খুঁজে দিতে পারবেন। হয়তো এরকম ভাবনাটা ঠিক নয়, তবুও যখন কি করব কিছুই ভেবে পাচ্ছিলাম না, তখন মনে হলো আপনার সঙ্গে যোগাযোগ করি। ডিঙ্কিও বলল আঙ্কেলের কাছেই যাই চল। ইনফ্যাক্ট পুরনো ডায়েরি থেকে ওই আপনার ফোন নাম্বারটা খুঁজে বার করেছিল। আমরা ভয় পাচ্ছিলাম হয়তো নাম্বার বদল হয়ে গেছে,
কিন্তু আন্টি ধরলেন। চিন্তা করো না পিঙ্কি, তোমার আঙ্কেল এখন এইসব খোঁজাখুঁজির কাজে অনেকটাই এক্সপার্ট হয়ে উঠেছে। কলেজে পড়াশোনার পাশাপাশি ও শখের ডিটেকটিভের কাজও করে। আঙ্কেল প্লিজ আপনি আমাকে হেল্প করুন। করবো বলেই তো আসতে বললাম, কিন্তু তুই এবার পুরো ব্যাপারটা আমাকে গুছিয়ে বল। আপনাকে তো বললামই যে বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না 10ই জানুয়ারি থেকে। জানুয়ারি মাস, সেদিনটা আবার খুব ঠান্ডা পড়েছিল। বাবা কিন্তু শীত গ্রীষ্ম 12 মাসই ভোর 5টার সময় উঠে মর্নিং ওয়াকে যেত। আমাদের এলগিন রোডের বাড়ি থেকে হেঁটে যেত ভিক্টোরিয়া মেমোরিয়াল, আবার ফিরেও আসতো। সেদিনও সেরকমই গেছিল। সাধারণত ওই 7:30টার মধ্যে ফিরে যায়, কিন্তু সেদিন ফিরল না। মোবাইল ফোনও সঙ্গে নিয়ে যেত না, সুতরাং যোগাযোগের কোনো উপায়ই নেই। বেলা বাড়তে মা কাকাকে বলল খোঁজ খবর করতে, কিন্তু কাকা খুব একটা গা করলো না। আমরাও যে খুব চিন্তা করছিলাম তা নয়, আসলে তার একটা কারণও আছে। বাবা এর আগে অন্তত 5 এরকম কাউকে কিছু না বলে বাড়ি থেকে চলে গেছে। তারপর 3-4 বাদে বাবা কোনো না কোনো জায়গা থেকে ফোন করে জানিয়েছে যে ভালো আছে। 15-20 দিন পর নিজে ফিরেও এসেছে। এরকম ভাবেই একবার ওই নৈনিতাল গেছিল, একবার মুসৌরি, হরিদ্বার গিয়ে তো প্রায় 3 সপ্তাহ পরে ফিরেছিল। সুতরাং বুঝতেই পারছেন কাকা ব্যস্ত মানুষ, তিনি বারবার এই ধরনের ব্যাপার নিয়ে ব্যস্ত হতে রাজি নন। আমরাও প্রথমে খুব একটা গা করিনি, কিন্তু দিন 15 কেটে যাওয়ার পরও যখন বাবার ফোন এলো না, তখন মা কান্নাকাটি শুরু করলো। কাকা গিয়ে থানায় মিসিং ডায়েরি করলো। পুলিশ একদিন এসে আমাদের বাড়িতে জিজ্ঞাসাবাদও করলো, কিন্তু এখনো পর্যন্ত কোনো খোঁজই পাওয়া যায়নি। কাকা এর মধ্যে বেশ কয়েকবার থানায় গেছে, আমিও গেছি। পুলিশ বলেছে যে ওরা খোঁজ চালিয়ে যাচ্ছে, তবে খুব একটা সাংঘাতিক দৌড়ঝাঁপ করে খোঁজ করছে তা নয়। কাকা অবশ্য আমাদের বারে বারেই বলছে যে চিন্তা করো না, দাদা ঠিকই ফিরে আসবে। এবার হয়তো এমন কোনো জায়গায় গেছে যেখান থেকে ফোন করা অসুবিধাজনক, তাই যোগাযোগ করতে পারছে না। কিন্তু আমার কেন জানি না মনে হচ্ছে কাকু এইবারের ব্যাপারটা আলাদা। বাবার নিশ্চয়ই কোনো বিপদ ঘটেছে। কেন তোর এরকম কেন মনে হচ্ছে? আসলে আঙ্কেল, আমি হচ্ছি বাবার লাডলি বেটি। বাবা আমাকে একটু বেশিই ভালোবাসে। তাই দ্বিতীয়বার যখন বাবা এরকম করে চলে গেল, সেবার বাবা কুফরি গেছিল। ফিরে আসার পর একদিন আমি বাবাকে জিজ্ঞেস করেছিলাম যে তুমি এরকম হঠাৎ করে কাউকে না বলে উধাও হয়ে যাও কেন? তখন বাবা বলেছিল, আসলে কি হয় জানিস তো বেটি, সারাদিন এই বিজনেসের কাজ, লোকের সঙ্গে কথাবার্তা, টাকা পয়সার হিসেব, এসব করতে করতে আমার একসময় খুব ক্লান্ত লাগে। মনে হয় সবকিছু থেকে দূরে কোথাও চলে যাই। এরকম ইচ্ছেটা যখন একটু বেশি বেশি হতে থাকে, তখন আমি আর পারি না, সবকিছু ছেড়ে ছুড়ে বেরিয়ে পড়ি। কিছুদিন এরকম নিজের খুশিতে কাটালে আবার মনটা শান্ত হয়, তখন বাড়ি ফিরে আসি। আমি তখন বাবার গলা জড়িয়ে ধরে বলেছিলাম, কিন্তু বাবা, তুমি ওরকম কাউকে কিছু না বলে চলে গেলে আমার ভয় লাগে। আমি কাঁদি, বোন আর মাও তো কাঁদে, কাকা চিন্তা করে। তুমি চুপি চুপি এবার থেকে শুধু আমাকে বলেছ, কেমন? সেদিন বাবা হেসে আমাকে আদর করেছিল, কিছু বলেনি। কিন্তু তারপর থেকে ওরকম ভাবে চলে গেলেও 2 দিনের মধ্যে ফোন করে আমাকে জানিয়ে দিত। এবার যখন চলে যাওয়ার 15 দিন পরেও কোনো ফোন এলো না, আমার খুব ভয় করতে লাগলো। আরো একটা জিনিস আমার খটকা লেগেছে আঙ্কেল, এর আগে বাবা যতবারই এরকম করে চলে গেছে, সেটা অফিস থেকে গেছে, কিংবা বাড়ি থেকে অফিসের জন্য বেরিয়ে মাঝপথে গাড়ি থেকে নেমে স্টেশনে চলে গেছে। তার মানে বাবা যখন যাচ্ছে তখন বাবার কাছে টাকা পয়সা, ক্রেডিট কার্ড সবই আছে। কিন্তু এবার তো বাবা মর্নিং ওয়াক করতে গিয়ে নিখোঁজ হয়ে গেল। বাবা কিন্তু মর্নিং ওয়াকে ওয়ালেট নিয়ে বেরোতো না আঙ্কেল। বাবার ওয়ালেটটা বাড়িতেই ছিল, তুই দেখেছিলি? এটাও একটা অদ্ভুত ব্যাপার আঙ্কেল। বাবা যেদিন নিখোঁজ হয়ে গেল সেদিন প্রথমটায় তো খুব একটা উদ্বিগ্ন হয়নি, কলেজেও গেছিলাম। বাবা সাধারণত বেড সাইড টেবিলের ড্রয়ারে ওয়ালেটটা রাখে। ওই ড্রয়ারে একটা ছোট্ট রূপোর বাটিতে খুচরো পয়সাও রাখা থাকে, ওটাও বাবার অভ্যেস। কয়েনগুলো পার্স থেকে বার করে বাটিতে রেখে দেয়। আমি আর বোন অনেক সময় বাড়ি থেকে বেরোনোর আগে ওখান থেকে খুচরো পয়সা নিয়ে নিই। সেদিনও কলেজ যাওয়ার আগে আমি ওখান থেকে খুচরো টাকা নিয়েছিলাম, তখন বাবার ওয়ালেটটা ড্রয়ারে ছিল, কিন্তু তারপর আর সেটাকে খুঁজে পাওয়া যায়নি। মাকে জিজ্ঞাসা করেছিলি?
মা কোথাও তুলে রাখেননি তো? না, মাকে জিজ্ঞাসা করেছিলাম, মা রাখেনি। কাকাকেও বলেছিলাম, কাকা বলল আমি নিশ্চয়ই ভুল দেখেছি, যেখানে যেটা দেখা অভ্যেস সেই ইমেজটাই মাথার মধ্যে গেঁথে থাকে, সেই জন্যই ওরকম মনে হচ্ছে। কিন্তু আমার স্পষ্ট মনে আছে আমি ওয়ালেটটা দেখেছিলাম। তবে সকাল থেকে নানা রকম গোলমালে ক্লাসের দেরি হয়ে গেছিল বলে তাড়াহুড়ো করে বেরিয়ে গেছিলাম। বাবা নিখোঁজ অথচ ওয়ালেটটা ওখানে রয়েছে, এই হিসেবের গড়মিলটা তখন ধরতে পারিনি। আচ্ছা আচ্ছা, তা ব্যাপারটা কখন ধরতে পারলি? তারপরের দিনও যখন সারাদিনে বাবার ফোন এলো না, তখন আমার চিন্তা শুরু হলো। তখনই ভাবতে ভাবতে ওয়ালেটটার কথাও মনে হলো, কিন্তু তখন ড্রয়ার খুলে দেখলাম ওটা নেই। বুঝেছি। আচ্ছা, একটা জিনিস বলতো পিঙ্কি, তুই যে আমার কাছে এসেছিস সেটা বোধহয় তোর বাড়িতে, মানে কাকা কাকিমা কিংবা মা কেউ জানে না, তাই তো? কাকাকে আমি বলিনি আঙ্কেল। আসলে কাকা পুলিশে ডায়েরি করেছে ঠিকই, কিন্তু কাকার ধারণা বাবা ঠিকই ফেরত আসবে। বাবা যে মাঝে মধ্যে এরকম হুটহাট করে বাইরে চলে যায়, তাতে কাকা বেশ বিরক্তই হয়। এমনিতে কাকা খুবই ভালো, আমাদের খুবই ভালোবাসে। কাকা আর বাবার সম্পর্কটাও ভালো, কিন্তু দুজনের বিজনেস তো আলাদা। নিজের ব্যবসা নিয়ে কাকা খুবই ব্যস্ত থাকে, তার মধ্যে বাবা যদি এরকম কাণ্ড ঘটায় তাহলে দুশ্চিন্তা তো আছেই। পুরো ফ্যামিলির দায়িত্বও কাকার উপরে চলে আসে। সব মিলিয়ে আমার মনে হচ্ছিল ব্যাপারটাকে যতটা গুরুত্ব দেওয়া উচিত ততটা কাকা দিচ্ছে না। তাছাড়া আমাদের ফ্যামিলিটা এখনো ওল্ড স্কুলের, মানে বাবা কিংবা কাকার ডিসিশনই ফাইনাল। মা কাকিমা দুজনেই ঘরোয়া মহিলা। কাকার এক ছেলে আছে, সে দার্জিলিং এর স্কুলে পড়ে, হস্টেলে থাকে। আমাদের দুই বোনের বাড়িতে আদর যথেষ্ট, স্বাধীনতাও আছে, কিন্তু ওই আর কি, কনজারভেটিভ। আমাদের মতামতের কোনো গুরুত্ব নেই। আমি বাবার খোঁজ নেওয়ার জন্য আপনার কাছে এসেছি জানলে কাকা খুবই বিরক্ত হবে। মাও কাকার মতই মেনে নেবে। তাই বলতে পারেন আমরা দুই বোনে মিলে পরামর্শ করেই আপনার কাছে এসেছি। কিন্তু পিঙ্কি, আমাকে যদি কাজটা করতে হয় তাহলে তো তোদের বাড়িতে যেতে হবে, তোর কাকার সঙ্গে কথাও বলতে হবে, তখন কি করবি? সেটা আপনাকে ভেবে দেখতে হবে আঙ্কেল, একটা কিছু উপায় বার করতেই হবে। আমি বলতে পারি যে আপনি পুলিশের লোক। ব্যাপারটাও তো সোজা নয় রে পিঙ্কি, তোর কাকা ব্যবসায়ী মানুষ, তাকে ঠকানো সহজ নয়। যাকে সেটা না হয় পরে ভেবে দেখা যাবে। এখন তোর বাবা আর কাকা সম্বন্ধে আর একটু ডিটেলে বলতো, কি করেন ওরা, কিসের ব্যবসা, কেমন চলে? আমার বাবা মানে অজিত শাহের ইলেকট্রনিক জিনিসপত্র, টেলিভিশন, ফ্রিজ এসবের ব্যবসা। পার্ক সার্কাস এলাকায় বেশ বড় একটা দোকান আছে আমাদের। কাকা সুনীত শাহ গার্মেন্ট ব্যবসায়ী, জামা কাপড় বিক্রি করেন। নিউ মার্কেট চত্বরে কাকার মস্ত রেডিমেড জামা কাপড়ের দোকান আছে। বাবারা দুই ভাই, ব্যবসা দাদুর ছিল, তিনি দুই ভাইকে ভাগ করে দিয়েছেন। আমাদের দুই পিসিও আছেন, তবে তাদের ব্যবসায় কোনো ভাগ নেই। দুটো ব্যবসায়ী আমি যতদূর জানি যথেষ্ট ভালো চলে। এলগিন রোডের বাড়িতে আমরা একসঙ্গে থাকি, রান্না খাওয়াও একসঙ্গে। বাবা কাকার মধ্যে কোনো টেনশন নেই। মাও কাকিমাকে ভালোবাসে। আর গুড্ডু মানে কাকার ছেলেও আমাদের খুবই আদরের। আচ্ছা পিঙ্কি, তোর বাবা এর আগের বার কোথায় গেছিলেন? প্রথমে গেছিল বিনসার, তারপর কুমায়ুন হিলসের আরো কয়েকটা জায়গা ঘুরে ফিরে আসে। বাবা সবসময় পাহাড়েই যায়, সেজন্য মিসিং ডায়েরি করার সময় কাকা পুলিশকে বলেও দিয়েছিল হিল স্টেশনগুলোতে খোঁজ করতে। আচ্ছা, তোর বাবা এর আগে যেখানে গেছেন বা থেকেছেন সেখানে খোঁজ নেওয়া হয়েছিল? সেটা বেশ কঠিন। পুলিশও আমাদের এটা জিজ্ঞাসা করেছিল। কাকা সবগুলো জায়গার নামও বলেছে, কিন্তু বাবা ফিরে এসে বড়জোর কোথায় গেছিল সেই জায়গাটার নামটা বলতো। কোথায় ছিল, কার সঙ্গে আলাপ হলো, এসব কোনো আলোচনা করতো না। ইনফ্যাক্ট যে জায়গাটার নাম বলছে সত্যিই সেই জায়গাটায় গেছিল কিনা তাও জানার কোনো উপায় নেই। মোবাইলও ট্রেনে ওঠার আগে সুইচ অফ করে দেয়। সবসময় ফোন করতো পাবলিক বুথ থেকে, ছবি তোলে না, কোনো গল্পও করে না। আসলে এই হঠাৎ চলে যাওয়াটা নিয়ে আমার মনে হয় বাবাও খানিকটা অপরাধ বোধে ভুগত। সেজন্য ফিরে আসার পর এই প্রসঙ্গে আর কোনো কথাই বলতে চাইতো না। বেশ আশ্চর্য ব্যাপার তো। আসলে আঙ্কেল, আমার মনে হয় এর পেছনে একটা কারণ আছে। কিরকম? বাবার ডিপ্রেশনের প্রবলেম আছে। একটা সময়, মানে আমি বলছি ধরুন এই বছর 6-7 আগে বেশ ঘন ঘন ডিপ্রেশনের অ্যাটাক হতো। বাবা সাইকিয়াট্রিস্ট দেখাতেন, নিয়মিত ওষুধও খেতেন, তবে বাবার
বোধহয় মনে হচ্ছিল যে ওষুধ খেয়ে শরীর বেশি খারাপ হয়ে যাচ্ছে। মাকে একদিন বলছিল, আমি শুনেছিলাম। তারপর বাবা ডাক্তার চেঞ্জ করেন। লাস্ট 5 ইয়ার্স বাবা একজন অন্য ডাক্তারকে দেখাচ্ছেন, তাতে অনেক ভালোও আছেন। আমার মনে হয় যে এই হঠাৎ করে চলে যাওয়া, এরকম অন্য জায়গায় কয়েকদিন নিজের মতন কাটিয়ে আসে, এটা হয়তো ডাক্তারের অ্যাডভাইসেই বাবা করতো। হতে পারে, হতেই পারে। খুব ভালো ভেবেছিস পিঙ্কি। আমার মনে হয় তোর বাবা যে তোকে বলেছিলেন না যে কাজ করতে করতে যখন খুব ক্লান্ত লাগে তখনই উনি বেরিয়ে পড়েন, সেটা আসলে ওই ডিপ্রেশনের অ্যাটাকটা কাটানোর একটা উপায়। চারপাশের পরিবেশটা হঠাৎ বদলে গেলে মানুষ অনেকটা চাঙ্গা হয়ে ওঠে। আচ্ছা, আর একটা জিনিস বলতো, তোর বাবার কোনো শত্রু ছিল বলে জানিস? মনে হয় না। ব্যবসায়ীদের সাধারণত শত্রু থাকে, কিন্তু বাবা খুব একটা কড়া লোক তো ছিলেন না। তাছাড়া ব্যবসাটা পুরনো আর স্টেডি, কর্মচারীরা সবাই অনেক দিনের। ব্যবসা বাড়ানোর জন্য বাবা যে সাংঘাতিক চেষ্টা করতেন তাও নয়, তাই শত্রু ছিল না, মানে আমি অন্তত সেরকম কিছু শুনিনি। এই বিষয়ে আর কোনো জরুরি ইনফরমেশন আমাকে দেওয়া দরকার বলে তোর মনে হচ্ছে? একটু ভেবে মাথা নাড়ে পিঙ্কি। এতক্ষণ নিজের মোবাইলটা টেপ রেকর্ডার মোডে অন করে রেখেছিল দিগন্ত। এবার সেটা বন্ধ করে বলে, ঠিক আছে, আমার মোবাইল নাম্বারটা নিয়ে যা। কোনো কিছু মনে পড়লে আমাকে জানাবি। সকালের দিকটা আমি কলেজে থাকি, ক্লাস নিলে ফোন বন্ধ থাকে। মিসড কল অ্যালার্ট দেখলে আমি ফোন করব। আমি এর মধ্যে দেখি কিভাবে তোর বাড়িতে গিয়ে অন্যদের সঙ্গে কথা বলতে পারি। তোদের এলগিন রোডের বাড়ির ঠিকানা আর তোর মোবাইল নাম্বারটাও দিয়ে যাস তো আমাকে। পিঙ্কি চলে যাওয়ার পর টেপ রেকর্ডারটা অন করে পুরো কথোপকথনটা আবার মন দিয়ে শোনে দিগন্ত। তারপর স্নান খাওয়া সেরে প্রণয়কে ফোন করে বলে, বিকেলে ফ্রি আছিস? কেন রে? দরকার আছে, চলে আয় একবার। প্রণয় দিগন্ত ছোটবেলার বন্ধু, এখন কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগে আছে। দিগন্তকে মজা করে প্রণয় বলে দিনু টিকটিকি। তবে সমস্যায় পড়লে অনেক সময় দিগন্তর পরামর্শও নেয়। নিজের কোনো কাজে পুলিশের সাহায্যের দরকার হলে দিগন্ত প্রণয়ের শরণাপন্ন হয়, যেমনটা আজ হলো। পিঙ্কির বাবার নিখোঁজ হওয়ার খবরটা পুরোটা প্রণয়কে শুনিয়ে দিগন্ত বলল, বুঝতেই পারছিস, ওদের বাড়িতে যদি যেতে হয় তাহলে পুলিশের সাহায্য ছাড়া সম্ভব নয়। আর বাড়িতে না ঢুকলে কোনো খবরই পাওয়া যাবে না। এমনিতেই আমার মনে হচ্ছে যথেষ্ট দেরি হয়ে গেছে, কারণ ভদ্রলোক নিখোঁজ হওয়ার পর 2 মাস কেটে গেছে। যতটা সম্ভব তাড়াতাড়ি কাজটা করতে হবে আমাদের। অসুবিধা নেই। যতদূর আমার মনে পড়ছে কেসটা আমাদের কাছে এসেছে। বসকে বলে আমি চার্জ নিতেই পারি। দাঁড়া, এখনই একবার ফোন করে নি। অঞ্জলি, ততক্ষণ চা খাওয়া 1 কাপ। তোদের ওই প্যানে দার্জিলিং টি নয়, দুধ, চিনি, এলাচ গুঁড়ো দিয়ে পাঞ্জাবি চা, সঙ্গে গাঠিয়া দিবি। অঞ্জলি উঠে যায় চা বানাতে। প্রণয় ফোনে কথা বলতে থাকে। দিগন্ত হেডফোনটা কানে লাগিয়ে পিঙ্কির কথাগুলো আরো একবার শুনতে শুনতে ডায়েরিতে কিছু নোট নেয়। চা আসার একটু পরে কথা শেষ হয় প্রণয়। ব্যবস্থা হয়ে গেছে। কালকের দিনটা বাদ রাখ, অফিসে কিছু ফর্মালিটির ব্যাপার আছে। তাছাড়া ওদের বাড়িতে যেতে হলে সুনীত শাকে তো আগে জানাতে হবে। ফোন করে সেই ব্যবস্থাটাও করে রাখবো। আচ্ছা, আমি সঙ্গে যাব তো? হ্যাঁ, অবশ্যই। সুনীত শাহ ব্যবসায়ী, মানে ঘোরের লোক। কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ থেকে যাচ্ছি বলে ফোন করলেই হবে না, কার্ড দেখতে চাইবে নিশ্চিত। সেক্ষেত্রে আমারটাই দেখাবো, তুই সঙ্গে থাকবি। তুই যে যাচ্ছিস সেটা বসকে বলে রাখলেই চলবে। আর থানাকেও বলে রাখতে হবে, কারণ আমি ফোন করলে ওরা প্রথমেই খোঁজ নেবে থানায়। গুজরাটিরা নিজেদের পারিবারিক ব্যাপার নিয়ে ভীষণ সেন্সিটিভ। পুলিশের কাছে মুখ খোলার আগে সব রকম বুঝে শুনে নেবে, তাই আটঘাট বেঁধে এগোতে হবে। তুই যে আলাদা করে ব্যাপারটার তদন্ত করছিস সেটা যাতে বুঝতে না পারে, বুঝলি? পিঙ্কিকেও বলে রাখিস, তোকে যে চেনে সেটা যেন বুঝতে না দেয়। সেই মতোই এগুলো সবকিছু। পরদিন বিকেলে প্রণয় ফোন করে জানালো যে মঙ্গলবার সকাল 10টা নাগাদ পিঙ্কিদের এলগিন রোডের বাড়িতে যাওয়া ঠিক হয়েছে। প্রণয়ের ফোন পেয়ে ব্যাপারটা পিঙ্কিকে জানিয়ে দিল দিগন্ত। ওদের 2 বোনের কেউ যে ওকে চেনে সেটা যাতে সামান্যতমও বোঝা না যায় সে বিষয়ে সাবধান করে দিল বারবার। পরদিন সকাল 9টা নাগাদ পুলিশের জিপে চড়ে এসে প্রণয় তুলে নিল দিগন্তকে। প্রণয়ের কথাতেই ফর্মাল ট্রাউজার্স আর শার্ট পরেছে দিগন্ত, তবে তার সঙ্গে একটা ছোট্ট ফ্রেঞ্চ কাট দাড়ি আর গোঁপো লাগিয়ে নিয়েছে। হঠাৎ তাকে এরকম সাজ বদলাতে দেখে ভারী আশ্চর্য হয়েছিল অঞ্জলি। জিজ্ঞাসা করাতে দিগন্ত হেসে বলল,
আসলে একটু দুশ্চিন্তা হচ্ছিল। পিঙ্কিটা একেবারে এক পাড়াতেই থাকতো তো, আলাপ না থাকলেও কখনো দেখেননি এমনটা নাও হতে পারে। যদিও 10 বছর কেটে গেছে, কিন্তু আমার চেহারাটা নাকি খুব বেশি বদলায়নি। ভদ্রলোক যদি বাই চান্স চিনে ফেলেন তাহলে মুশকিলে পড়ে যাব। এই ফ্রেঞ্চ কাট ব্যাপারটাতে চেহারাটা চট করে খুব বেশি বদলে যায়। লাগালেও চেনা কঠিন, খুলে ফেললেও চেনা কঠিন, তাই সব দিক ভেবেই লাগিয়ে নিলাম। এলগিন রোডে পিঙ্কিদের বাড়িতে পৌঁছতে সময় লাগলো মোটামুটি 20 মিনিট। 3 তলা বিশাল বাড়ি, হালকা গোলাপি রং, উঁচু পাঁচিল দিয়ে ঘেরা বলে নিচের তলাটা দেখা যাচ্ছে না। তবে ওপরের 2 তলার প্রায় সবকটা ঘরেই এসি লাগানো। প্রতি তলাতেই সামনের দিকে একটা বারান্দা আছে, আর দুপাশে ঘরগুলো। ঠিকানাটা এলগিন রোড হলেও বাড়িটা ঠিক এলগিন রোডের ওপরে নয়, একটু ভেতরে ঢুকে। এই অঞ্চলগুলো অভিজাত এলাকা, পাশাপাশি সবই বেশ বড়সড় বাড়ি, বহুতল আছে। কিছুটা এগোলেই একটা মস্ত শপিং মল। বাড়ি আর তার দুপাশ ভালো করে দেখে নিয়ে প্রণয় আর দিগন্ত জিপে চড়ে এগোলো গেটের দিকে। গেটে একজন সিকিউরিটি গার্ড ছিলেন, তাকে সম্ভবত বলাই ছিল। নাম বলতে গেট খুলে গেল। ভিতরে ঢুকে একটুখানি বাঁধানো চত্বর পেরিয়ে পোর্টিকো, সেখানেই দাঁড়ালো জিপ। দুজনে নামতেই একজন মাঝবয়সী ভদ্রলোক এগিয়ে এসে নমস্কার করলেন। আমি সুনীত শাহ, অজিত শাহ আমারই দাদা। আমি অফিসার প্রণয় বোস। আমার সঙ্গেই আপনার ফোনে কথা হয়েছিল, তো উনি আমাকে অ্যাসিস্ট করবেন। ও, ভিতরে আসুন, আমি আপনাদের চা দিতে বলছি। প্রথম ঘরটাই একটা মস্ত ড্রয়িং রুম, ভারী সোফা সেট দিয়ে সাজানো। তবে তার সঙ্গে আরও অনেকগুলো বিভিন্ন ধরনের চেয়ার চারপাশে রয়েছে। বোঝাই যাচ্ছে প্রয়োজনে বেশ কিছু লোকজন এখানে বসে কথাবার্তা বলতে পারে। সেটা হয়তো ব্যবসার জন্য এদের দরকারও হয়। সুনীত শাহের বয়স 50 পেরোয়নি বলেই মনে হয়। চুলে বিশেষ পাক ধরেনি, রং ভরসা, কিন্তু চেহারার মধ্যে একটা ঢিলে ভাব আছে। সেটা গুজরাতিদের স্বাভাবিক মোটা হয়ে যাওয়ার প্রাক পর্ব নাকি অসংযত জীবনযাপন বোঝা সম্ভব নয়। মুখ দেখলে আপাতভাবে অমায়িক মনে হলেও চোখের দৃষ্টিতে প্রখর সতর্কতা। ঝানু ব্যবসায়ীদের জন্য সেটা খুবই জরুরি। হালকা পেস্তা রঙের একটা সাফারি স্যুট পরে আছেন ভদ্রলোক, আঙুলে সোনার আংটি, গলায় সোনার চেন। দাদা নিখোঁজ হয়ে যাওয়ার ব্যাপারে পিঙ্কি যা বলেছিল মোটামুটি একই কথা বললেন সুনীত শাহ। কেন তাঁরা প্রথমটায় উদ্বিগ্ন হননি সেটাও জানালেন। তবে 2 মাস পেরিয়ে যাওয়ায় যে সবারই এবার দুশ্চিন্তা বাড়ছে তাও খোলাখুলি বললেন। যদিও এখনো তাঁর ধারণা দাদা নিজেই কোথাও গেছেন, কিন্তু গিয়ে হয়তো অসুস্থ হয়ে পড়েছেন, কিংবা জায়গাটা বেশি রিমোট, সেই জন্য হয়তো যোগাযোগ করতে পারছেন না। তবে কারণ যাই হোক না কেন, দাদার খোঁজ নেওয়াটা যে এখন খুবই জরুরি সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এক্ষেত্রে পুলিশকে সব রকম সাহায্য করতে তিনি প্রস্তুত। তাঁর বৌদি এবং 2 ভাইজি যে খুবই আপসেট সেটাও জানালেন সুনীত শাহ। আচ্ছা, আপনার দাদা তো মর্নিং ওয়াক করতে গিয়ে নিরুদ্দেশ হয়ে গেছিলেন, তো ওনার কাছে কি টাকা পয়সা কিছু ছিল? মানে বাইরে থাকতে হলে তো সেটা খুবই জরুরি। দিগন্তর কথা মতো প্রণয়ই প্রশ্নটা করল। সুনীত শাহ বললেন, এটা আমারও মনে হয়েছিল, কারণ দাদা মর্নিং ওয়াকে ওয়ালেট নিয়ে যেত না। ভোরবেলা একটু রিস্কি হয়, তাছাড়া হেঁটে যেত, হেঁটে ফিরতো, তাই দরকারও হতো না। কিন্তু আমি বৌদিকে জিজ্ঞাসা করাতে বৌদি বলল যে সেদিন সম্ভবত দাদা ওয়ালেট নিয়ে বেরিয়েছিল, কারণ যে ড্রয়ারে সেটা রাখা থাকতো সেখানে ওয়ালেটটা ছিল না। এর থেকেই আমি বলতে পারেন খানিকটা নিশ্চিন্তই হয়েছিলাম যে ব্যাপারটা প্ল্যান্ড, মানে দাদা ভেবে চিন্তেই সকালবেলা বেরিয়েছিল। আপনার দাদার সঙ্গে কারোর কোনো শত্রুতা বা গন্ডগোল? মা, একেবারেই না। মিস্টার বোস, আপনি তো আমার দাদাকে দেখেননি। হি ওয়াজ নট লাইক আ টিপিক্যাল বিজনেসম্যান, আ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, ম্যানেজমেন্ট পড়েছে, অনেক বিষয়ে ইন্টারেস্ট ছিল, অ্যান্ড অলসো আ ভেরি গুড ম্যান। দাদার সঙ্গে সহজে কারোর ঝামেলা হতো না। তবে হ্যাঁ, একটা জিনিস হয়েছিল, সেটাকে ঠিক শত্রুতা বলা যায় কিনা জানি না। দাদার দোকানে যিনি ম্যানেজার মিস্টার পুরী, তাকে নিয়ে একটা সমস্যা হচ্ছিল। কিরকম সমস্যা? বলছি, ভদ্রলোক প্রায় 10 বছর দাদার কাছে কাজ করেন। বাবার আমলের ম্যানেজার রিটায়ার করার পর থেকেই উনি আছেন।
কিন্তু বেশি দিন এক জায়গায় কাজ করলে যা হয় আর কি। দাদা একটু অন্যমনস্ক মানুষ, তাছাড়া মাঝে মাঝে এরকম হঠাৎ করে বাইরে চলে যায়। তা উনি সেই সুযোগটাকে কাজে লাগাতে শুরু করেছিলেন। আগেরবার দাদা ফিরে এসে বেশ কিছু হিসেবের গন্ডগোল ধরে ফেলে, মিস্টার পুরীকে ডেকে সাবধানও করে দেয়। আমি দাদাকে বলেছিলাম ওকে সরিয়ে দিয়ে অন্য ম্যানেজার রাখতে, কিন্তু ওই যে বললাম, দাদা তো অন্যরকম মানুষ, বলল না পুরনো লোক, আরেকবার সুযোগ দিই। তারপর কি আর কোনো গন্ডগোল হয়েছে? অন্তত দাদা বলেনি। সিরিয়াস কিছু হলে নিশ্চয়ই বলতো। আমরা রোজ একসাথে খেতে বসি, সেখানেই সব কথা হয় আর কি। আপনাদের দুই ভাইয়ের ছেলে মেয়ে? দাদার দুই মেয়ে, দুজনেই ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, বুঝেছেন, কলেজে পড়ে। আমাদের বাড়িতে মেয়েদের একটু তাড়াতাড়ি বিয়ে হয়ে যাওয়ার রিওয়াজ, কিন্তু আমি দাদাকে বলে দিয়েছি ওরা পড়াশোনা শেষ করলে তারপর বিয়ের ব্যবস্থা করব। আমার একটি ছেলে স্কুলে পড়ে, দার্জিলিংয়ে। মিস্টার শাহ, আমি এবার বাড়ির অন্যান্যদের সঙ্গে কথা বলবো। আপনি একটা আলাদা ঘরের ব্যবস্থা করে দিন, সেখানে আমরা দুজন বসবো, ওরা একজন একজন করে আসবেন। বাই দ্য ওয়ে, সবার কথোপকথনই কিন্তু আমরা রেকর্ড করব। ঘাড় নাড়েন সুনীত শাহ। তার নির্দেশে একজন কাজের লোক এসে পাশের ঘরে বসার ব্যবস্থা করে দেয়। পিঙ্কির মাকে প্রথমে পাঠিয়ে দিতে বলে দিগন্ত আর প্রণয় সেই ঘরে গিয়ে বসে। একটু পরেই পিঙ্কির মা পার্বতী শাহ আসেন। বয়স 40 পেরিয়েছে। একসময় যে বেশ সুন্দরী ছিলেন সেটা দেখলেই বোঝা যায়, কিন্তু এখন চোখে মুখে উদ্বেগের ছাপ স্পষ্ট। হাঁটা চলায় সামান্য একটা আড়ষ্ট ভাব। বোঝাই যায় বাইরের লোকের সঙ্গে কথা বলায় তিনি তেমন স্বচ্ছন্দ নন। বাংলায় কথাবার্তা বললে অসুবিধা নেই তো? ঘাড় নেড়ে পিঙ্কির মা বললেন, না না, আমি 4 বছর বয়স থেকেই কলকাতায় আছি। বাংলা সব বুঝতে পারি, বলতেও পারি, লিখতে পারি না। অজিতবাবু যেদিন নিখোঁজ হলেন সেদিন সকাল থেকে কি হয়েছিল আপনার মনে আছে? অন্যরকম তো কিছু হয়নি। ভোরবেলা উঠলেন, জামা কাপড় বদলে বেরিয়ে গেলেন। উনি বেরোনোর আগে আমি রোজই উঠে পড়ি, সেদিনও উঠেছিলাম। উনি বেরিয়ে যাওয়ার পরে স্নানে ঢুকলাম, স্নান করে পুজো করলাম। ততক্ষণে দুর্গাবেন, মানে আমার যা, ও উঠেছে, চা দিতে বলল। আমরা 3 জন সকালে একসঙ্গে চা খাই। দোতলার বারান্দায় টেবিল পাতা আছে, সেইখানেই চা দিয়ে যায়। সুনীত ভাই পরে ওঠে। আপনাদের বেডরুম কি দোতলায়? হ্যাঁ, একতলায় ড্রয়িং রুম, রান্না খাওয়ার ঘর, চাকররা থাকে, আর একটা গেস্ট রুমও আছে। দোতলায় আমরা থাকি। দোতলায় এই ফ্যামিলি মেম্বারদের জন্য 2টো গেস্ট রুম রাখা আছে। আমার ননদরা এলে থাকে। 3 তলায় বাচ্চারা, 3 ছেলে মেয়ের ঘর। আচ্ছা মিসেস শাহ, সুনীত বাবু বলছিলেন যে আপনার স্বামী বেশ অন্যরকম লোক ছিলেন। আমাদের বিজনেস ফ্যামিলি, কিন্তু আমার হাজব্যান্ড বিজনেসম্যানের মতো ছিলেন না। পড়াশুনো ভালোবাসতেন, মেয়েরা যাতে ভালো করে পড়াশুনো শেখে সেজন্য চেষ্টা করতেন। বলতেন আমার মেয়েরা ইন্ডিপেন্ডেন্ট হবে। আমার সবসময় এরকম কথাবার্তা পছন্দ হতো না, আমাকেও বুঝাতেন। ওনার কোনো শত্রু ছিল? কারোর সঙ্গে ঝামেলা হয়েছিল? না, শত্রু তো ছিল না, তবে কিছুদিন ধরে একটা ঝামেলা চলছিল। সেটা অবশ্য খানিকটা আমার দোষেই। কিরকম? আমার ভাইয়া অনিল, ও পিঙ্কির বাবার কাছ থেকে 25 লাখ টাকা ধার নিয়েছিল। ওর বিজনেসে গন্ডগোল চলছিল, টাকার দরকার ছিল। উনি টাকাটা দিতে প্রথমে রাজি হননি, কিন্তু আমি ওনাকে বলেছিলাম নিজের লোক, অনিল তো বলেছে 6 মাসের মধ্যে টাকা ফেরত দিয়ে দেবে। তো তখন উনি টাকাটা দিলেন। এটা কতদিন আগের ঘটনা? প্রায় 2 বছর। টাকা ফেরত পেয়েছিলেন? না, অনিল এখনো টাকাটা ফেরত দেয়নি। ওর বিজনেসে ঝামেলা মিটতে প্রায় 1 বছর সময় লেগেছিল।
ততদিন পিঙ্কির বাবা কিছু বললেন না, কিন্তু তারপর থেকে বারবার বলা সত্ত্বেও অনিল টাকাটা ফেরত দিচ্ছে না, নানা রকম কারণ দেখাচ্ছে। একদিন তো ওনার সঙ্গে ঝামেলাও হয়ে গেল। আমি একদিন ফোন করে বললাম, তো কানেই নেয় না, বলে চিন্তা করছো কেন, ফেরত ঠিকই পাবে। এই টাকা নেওয়ার ব্যাপারটা সুনীত বাবু জানেন? না না, সুনীত ভাই জানেন না, আমি আর ওদের বাবা ছাড়া কেউই জানে না। বুঝতেই পারছেন আমার বাপের বাড়ির ব্যাপার তো, আপনারা পুলিশের লোক তাই বললাম। আচ্ছা, অজিত বাবু নিখোঁজ হওয়ার পরে আপনার ভাই আপনাদের বাড়িতে এসেছিলেন? হ্যাঁ, অনেকবার। ওই দিন সকালেও তো এসেছিল। তখন অবশ্য জানতো না যে পিঙ্কির বাবা বাড়ি ফেরেনি। প্রণয় লক্ষ্য করে দিগন্তর চোখ তীক্ষ্ণ হয়ে উঠেছে। অনিল বাবু সেদিন কোনো দরকারে এসেছিলেন? হ্যাঁ, আমার একটা হাড় কেটে গেছিল, তো আমাদের বাপের বাড়ি সাকরাকে সারাতে দিয়েছিলাম। ওইটা ও অনিল নিয়ে এসেছিল ওই দিন। আমি সেদিনও ওকে বলেছিলাম টাকাগুলো ফেরত দিতে। কোথায় বসে কথা বলেছিলেন আপনারা? আমাদের বেডরুমে। তখন আর কেউ সেখানে ছিল না, মেয়েরা তো তখন কলেজ চলে গেছে। সুনীত ভাই বেরিয়ে গেছিল, দুর্গাবেন নিচে ছিল। আচ্ছা মিসেস শাহ, সেদিন অনিল বাবুর সঙ্গে কথা বলার সময় আপনি কি কোনো কারণে ঘর থেকে বেরিয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেরিয়েছিলাম একবার। আমাদের ল্যান্ডলাইনের ফোনটা বারান্দায় রাখা থাকে, সেখানে একটা ফোন এসেছিল, সেটা ধরতে গেছিলাম। কে ফোন করেছিলেন? ইলেকট্রিশিয়ান, বাড়িতে একটা কাজ ছিল সেজন্য। আচ্ছা মিসেস শাহ, আপনার স্বামীর কি কোনো ধরনের অসুস্থতা ছিল? নিয়মিত কোনো ওষুধ খেতেন? ওই পিঙ্কির বাবার ডিপ্রেশনের প্রবলেম ছিল। আগে রেগুলার ওষুধ খেতে হতো, তবে গত 4-5 বছর অনেকটা ভালো ছিলেন। একজন নতুন ডাক্তার দেখছিলেন, এখন আর ওষুধ খেতে হতো না। এই ডাক্তারের নাম বা ফোন নম্বর কি আপনার কাছে আছে? আমার কাছে নেই, তবে প্রেসক্রিপশন গুলো ফাইল করে আমার হাজবেন্ড রাখতেন। ঠিক আছে, দরকার মনে হলে আমি আপনার কাছ থেকে চেয়ে নেব, কেমন? আচ্ছা, আপনাদের কি মনে হচ্ছে আমার হাজবেন্ডের কোনো বিপদ হয়েছে? এখনো কিছুই বোঝা যাচ্ছে না, তবে একটু দেরি হয়ে গেছে নিশ্চিত। 2 মাসটা লম্বা সময়। বাড়ির অন্যান্যদের সঙ্গে কথা বলে বিশেষ কোনো নতুন তথ্য পাওয়া গেল না। পিঙ্কির কাকিমা দুর্গাশা মোটাসোটা শক্তপোক্ত মহিলা, সংসারের বাইরে অন্য কিছু নিয়ে তার কোনো ভাবনা চিন্তা নেই। তবে ভাসুরকে যে তিনি বেশ শ্রদ্ধা করতেন সেটা বোঝা গেল। বাড়ির কেউই নিখোঁজ হওয়ার আগে অজিত শাহের মধ্যে কোনো অস্বাভাবিকত্ব দেখেনি। জেরার সময় ডিঙ্কিকে দিগন্ত বিশেষভাবে বলে দিল যে বাড়িতে কারা কারা আসছে যাচ্ছে সেদিকে নজর রাখতে। অচেনা কেউ এলে বা কোনো ফোন এলে তাকে যেন জানায়, কারণ স্টাডি লিভের জন্য ডিঙ্কি এখন বেশিরভাগ সময়টা বাড়িতেই থাকছে। জেরা করে কি বুঝলে একটু বলো না শুনি। ফেলুদার ভাষায় বললে 3টে সুতো। 3টে ঠিক নয়, 3.5 বলতে পারো। 1 নম্বর, অজিত শাহের শালা টাকা নিয়েছে, ফেরত দিচ্ছে না, জামাইবাবু নিখোঁজ হওয়ার সুবিধা। 2, দোকানের ম্যানেজার মিস্টার পুরী, চুরি ধরা পড়েছে, রাগ থাকতে পারে। 3 নম্বর হলো ডাক্তার, একটা বেশ শাঁসালো পার্মানেন্ট রোগী হাত থেকে বেরিয়ে যাওয়াটা পছন্দ না হওয়াই স্বাভাবিক। তবে 3টেই এখনো একদম সুতো, জাল বুনতে এখনো ঢের দেরি। আর শাড়িটা? ওটা ভাই সুনীত শাহ, তবে মোটিভ স্ট্রং নয়, বুঝলে। দুজনের ব্যবসা আলাদা। দাদার 2 মেয়েরই বয়স 18 পেরিয়ে গেছে, তাই দাদার কিছু হয়ে গেলেও ভাইয়ের খুব একটা কিছু লাভ হওয়ার সম্ভাবনা তো নেই।
কিন্তু তুমি এখন এই 3.5 সুতো মাথায় নিয়ে পেঁচাও তো, আমি শুয়ে পড়বো। কাল 5টায় উঠতে হবে। কেন? মর্নিং ওয়াকে যাব, ভিক্টোরিয়া মেমোরিয়ালে। সানডে। মাঝবয়সী লোকটা চায়ের কেটলি বসিয়ে গ্লাসগুলো ধুয়ে রাখছে, পাশে একটা বেঞ্চি পাতা। দিগন্ত এগিয়ে গিয়ে বেঞ্চে বসল, এক গ্লাস চা নিয়ে চাওয়ালার সঙ্গে গল্প জুড়ে দিল। কথায় কথায় জানা গেল চাওয়ালা পুরনো লোক, গত 10 বছর ধরে রোজ ভোরবেলায় ভিক্টোরিয়ার সামনে এসে দোকান খোলে। মর্নিং ওয়াকারদের অনেকেই তার রোজকার খদ্দের। হ্যাঁ, এখন তো সবাই হাঁটছে, আর মিনিট পরে অপেক্ষা করুন, দেখবেন তারপর কেমন ভিড় বেড়ে যায়। হ্যাঁ, অনেক বড় বড় মাথা আমার হাতে সকালের প্রথম চাটা খায়, বুঝলেন? দিগন্ত এবার পকেট থেকে আগের দিন প্রণয়ের কাছ থেকে চেয়ে নেওয়া অজিত শাহের ছবিটা বার করে। আচ্ছা, এই ভদ্রলোককে দেখেছেন কখনো? একটু আশ্চর্য হয়ে চাওয়ালা ছবিটা হাতে নিয়ে ভালো করে দেখে, তারপর বলে, হ্যাঁ দেখেছি তো, রোজই সকালে আসেন। ওই ইনি কিন্তু চা খান না, কিছুদিন বোধ হয় দেখছি না, বুঝলেন? ওই ওনার একজন বন্ধু আছেন, তিনি অবশ্য আমার খদ্দের, আজও এসেছেন দেখলাম এই একটু আগে। আমাকে একটু দেখিয়ে দেবেন? দাদা কি পুলিশের লোক নাকি? হ্যাঁ, ওই বলতে পারেন। বুঝেছি, গোয়েন্দা পুলিশ। তা কেসটা কি? একজন ব্যবসায়ী নিখোঁজ হয়েছেন, তারই সন্ধান চলছে। মর্নিং ওয়াক করে বাড়ি ফেরেননি। ছবিটা একবার দেখাবেন? আসলে আমিও প্রায় রোজই ভোরবেলা এখানে আসি, ফটোগ্রাফিটা আমার নেশা। এমনিতে বাবার একটা ছোট ওষুধের দোকান আছে, সেখানে বসি। ছবিটা বার করে ছেলেটার হাতে দেয় দিগন্ত। না, মুখটা চেনা, তবে আর কিছু জানি না। আপনার ফোন নাম্বারটা দিয়ে রাখতে পারেন, কিছু খবর পেলে জানাবো। আমার নাম নিলয় সরকার, পার্ক সার্কাসে থাকি। আচ্ছা, ভদ্রলোক কবে নিখোঁজ হয়েছেন? 10ই জানুয়ারি। উত্তর দিয়ে দিগন্ত নিজের নম্বরটা বলে। নিলয় নিজের মোবাইলে তুলে নেয়। চাওলা এতক্ষণ মন দিয়ে দুজনের কথাবার্তা শুনছিল, এবার বলে ওঠে, ওই তো ওই ভদ্রলোক আসছেন, হ্যাঁ ওনার বন্ধু, আপনি যাকে খুঁজছিলেন। দিগন্ত তাকিয়ে দেখে মাঝবয়সী সৌম্য চেহারার এক ভদ্রলোক আর একজনের সঙ্গে কথা বলতে বলতে এগিয়ে আসছেন, কিন্তু ততক্ষণে চাওলার সামনে ভিড় জমতে শুরু করেছে। দিগন্ত তাই সেখানে কিছু না বলে চুপচাপ অপেক্ষা করতে থাকে। চা খাওয়া শেষ করে ভদ্রলোক ভিক্টোরিয়ার পাঁচিলের ধার ঘেঁষে ক্যাথিড্রাল রোডের দিকে হাঁটতে শুরু করেন। দিগন্ত বুঝতে পারে গাড়ি সম্ভবত গোখেল রোডে পার্ক করা আছে, সেদিকেই উনি যাবেন। এবার একটু দ্রুত পায়ে হেঁটে ভদ্রলোককে ধরে ফেলে দিগন্ত। নমস্কার, আমার নাম দিগন্ত দেব, আপনার সঙ্গে একটু কথা ছিল। বেশ আশ্চর্য হয়ে থমকে দাঁড়ান ভদ্রলোক, তারপর স্বাভাবিক ভদ্রতায় হাত জোড় করে বলেন, আমি ডক্টর অমিত সান্যাল। আপনাকে তো ঠিক না, আপনার সঙ্গে আমার কখনো পরিচয় হয়নি আগে। আমি আসলে বিজনেসম্যান অজিত শাহ, যিনি নিখোঁজ হয়েছেন, সেই কেসটা তদন্ত করছি। তার মানে আপনি পুলিশ? না, আমি পুলিশ নই, শখের ডিটেকটিভ বলতে পারেন। তবে এক্ষেত্রে আমি কলকাতা গোয়েন্দা পুলিশের সঙ্গে যোগাযোগ রেখেই কাজটা করছি। সে কি মশাই, কলকাতা শহরে এখনো শখের ডিটেকটিভ আছে? আমি তো ভেবেছিলাম ওই প্রজাতিটি বিলুপ্ত হয়ে গেছে। কিছু মনে করবেন না, একটু মশকরা করলাম। কিন্তু আপনি আমাকে চিনলেন কি করে বলুন তো? মর্নিং ওয়াকে এসে যে চাওয়ালার কাছে আপনি চা খান, সেই খবর দিল যে আপনি নাকি অজিত শাহের বন্ধু। বেড়ে ব্যাপার তো। যাই হোক, শুনুন, অজিত শাহ কিন্তু আমার বন্ধু নন, হি ইজ মাই পেশেন্ট। গত 5 বছর ধরে ওর চিকিৎসা করছি আমি। ওনার মর্নিং ওয়াকে আসার অভ্যেসটাও আমি করিয়েছি। বাট দ্য স্যাড থিং ইজ, যখন ঘটনাটা ঘটলো তখন আমি একটা কনফারেন্সে বিদেশে গেছিলাম। ফিরে এসে খবরটা পাই। ওর ভাই আমাকে ফোন করেছিলেন, বেশ অসন্তুষ্ট দেখলাম। ওদের ধারণা অজিতের যেই হঠাৎ করে সব ছেড়ে ছুড়ে বেরিয়ে যাওয়া, এই ব্যাপারটা আমি নাকি ওর মাথায় ঢুকিয়েছি। তবে ধারণাটা যে খুব ভুল তাও বলবো না, কিন্তু সেটা না করলে যে আরো বড় বিপদ হতো সেটা কাকে বোঝায় বলুন তো? যাই হোক, রাস্তায় দাঁড়িয়ে তো আর এত কথা হয় না। আপনি বরং আমার বাড়ি চলে আসুন, 13B বসন্ত বোস রোড, ওই আশুতোষ কলেজের পাশের রাস্তা। রবিবার সকালটা আমি ফাঁকাই থাকি। নিলয় সরকারের ফোনটা এলো সন্ধে নাগাদ। কলেজ থেকে ফিরে প্রণয়ের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা হয়েছে দিগন্তর। ঠিক হয়েছে পরের দিন অজিত শাহের দোকানে যাওয়া হবে। মিস্টার পুরী ব্যক্তিটির সঙ্গে একবার মোলাকাত হওয়া দরকার।
সাধারণত এই ধরনের লোকের মুখ খোলানো ভারী কঠিন, তাই প্রণয়ও সঙ্গে থাকবে। পুলিশ দেখলে এমনি কাজ খানিকটা এগিয়ে যায়। মিস্টার পুরীকে কি প্রশ্ন করা যায় সেটাই চিন্তা করছে দিগন্ত। এমন সময় নিলয়ের ফোন। ছেলেটা নাছোড়বান্দা ভাবে একটু বিরক্ত হলেও দিগন্ত ফোনটা তোলে। হ্যাঁ, কি ব্যাপার? আপনার বাড়িতে একবার যেতে পারি? একটা জিনিস দেখাতাম। কি বলুন তো? একটা ছবি আপনাকে বলেছিলাম না, আমি প্রায় রোজই ভোরবেলা ভিক্টোরিয়ায় যাই। 10ই জানুয়ারিও গেছিলাম। আমার ল্যাপটপে তারিখ দিয়ে ছবিগুলো সাজানো থাকে। তা আপনার কথা শুনে সেদিনের ছবিগুলো দেখতে দেখতে একটা জিনিস চোখে পড়ল, তাই ভাবলাম আপনাকে জানাই। আপনি বললে ঘন্টাখানেকের মধ্যে হাজির হতে পারি। রাজি হয়ে গেল দিগন্ত। ল্যাপটপের ব্যাগ ঘাড়ে নিয়ে নিলয় সরকার হাজির হলো একটু পরেই। ফোল্ডারটা খুলতে দিগন্ত বুঝতে পারল ছেলেটি ছবি তোলার হাত ভালোই। যে ছবিটা নিলয় দেখাতে চাইছে সেখানে একটা ঘোড়ার গাড়ি দাঁড়িয়ে আছে। তার পাদানিতে একটা বাচ্চা ছেলে মুড়িসুড়ি দিয়ে বসে ঘুমোচ্ছে। আলো তখনও ফোটেনি। কুয়াশা আর আধো আলোয় ভারী মায়াময় বাচ্চাটার মুখ। বাচ্চাটার পিছন দিকটা একটু আউট অফ ফোকাস, কিন্তু সেখানে বোঝা যাচ্ছে 4-5 জন লোক মিলে একটা গাড়িতে উঠছে। নিলয় বলল, আমি পরপর শাটার টিপছিলাম। সাধারণত তাই করি যাতে পরে সব থেকে ভালোটা বেছে নিতে সুবিধা হয়। আপনি সবগুলো দেখুন, তাহলে বুঝতে সুবিধা হবে। ঘোড়ার গাড়ির পেছন দিকটা বেশ অস্পষ্ট, তবু বোঝা গেল গাছের নিচে একটা গাড়ি দাঁড়িয়ে রয়েছে। 4-5 জন মিলে গাড়িটার দিকে এগোচ্ছে। মাঝখানে একটা কেউ আছে যাকে দেখা যাচ্ছে না, অন্যরা ঘিরে আছে। গাড়িতে উঠছে সবাই মিলে। এখানে মাঝের লোকটির পিঠ আর কাঁধের একটা অংশ দেখা যাচ্ছে, সাদা জামা পরা। তারপরের ছবিতে গাড়িটা নেই। নিলয় বলল, আমি যদিও বেশ খানিকটা দূর থেকে ছবিটা তুলেছিলাম, তবু ধাক্কাধাক্কি বা জোর করে টেনে তোলার মতো নিশ্চয়ই কিছু ঘটেনি, তাহলে নজরে পড়তো। সবাই মিলে স্বাভাবিকভাবেই গাড়ির দিকে এগিয়েছে। তবুও ছবিটা কাজে লাগবে। থ্যাংক ইউ ভাই, এগুলো আমাকে দিতে হবে কিন্তু। আমি এক্ষুনি আপনার মেলে পাঠিয়ে দিচ্ছি। আপনার সঙ্গে আলাপ হয়ে ভালো লেগেছে, তাই নিজেই ফোন করেছিলাম। 1 কাপ চা খেয়ে নিলয় সরকার বেরিয়ে যাওয়ার পর ছবিগুলো নিয়ে বসল দিগন্ত। জুম করে দেখল বেশ অনেকক্ষণ। ইতিমধ্যে পিঙ্কিকে ফোন করে জানা গেছে 10ই জানুয়ারি ভোরবেলা অফ হোয়াইট রঙের ট্র্যাক স্যুট পরে মর্নিং ওয়াকে বেরিয়েছিলেন অজিত শাহ। প্রণয় এলো রাত 9টা নাগাদ। দুজনে মিলে আরো বেশ কয়েকবার খুঁটিয়ে দেখল ছবিগুলো। ব্যাপারটা তার মানে কিডন্যাপিং, নিজে থেকে চলে যাওয়া নয়। সেটাই তো মনে হচ্ছে। ইনফ্যাক্ট আমার প্রথম থেকে সেরকমই মনে হচ্ছিল, বুঝলি। তবে নিলয় সরকার ঠিকই বলেছে, ছবিতে কোনো কমোশন নেই। তার মানে যারা এসেছিল তাদের মধ্যে চেনা লোক ছিল, কিন্তু সে বা তারা ঠিক কে? নয়, কেসটা কিন্তু বেশ জটিল। পিঙ্কির বাবাকে নিয়ে আমার আশঙ্কা বাড়ছে। তাড়াতাড়ি এগোতে হবে। তুই কি ভাবছিস বল? শোন, রবিবার আমার ডক্টর সান্যালের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট আছে। আজ বৃহস্পতিবার, মানে হাতে ঠিক 2 দিন সময়। কাল আমরা পুরীর সঙ্গে দেখা করছি। শুক্রবার শালাবাবুর সঙ্গে সাক্ষাৎটা সেরে ফেলতে পারলে ভালো। ওর সম্বন্ধে কিছু খোঁজখবর পেলি? মোটামুটি পাওয়া গেছে। অনিল লাখটিয়া, এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা, ফ্রি স্কুল স্ট্রিটে অফিস। মাঝখানে ব্যবসায় লোকসান যাচ্ছিল, এখন মোটামুটি স্টেডি। তবে অনিল খানিকটা বড় লোকের বকে যাওয়া টাইপের ছেলে। ব্যবসা করে, পয়সাও ওড়ায় প্রচুর। নানা রকম বদগুণ আছে, ব্যবহারও নাকি বেশ খারাপ। তাতে অবশ্য আমাদের কিছু যায় আসে না, পুলিশকে সবাই ডরায়। আশা করি পরিচয় পেলে বেশি তেড়ি বেড়ি করবে না। কবে যাবি তাহলে? পরশুই যাব, কিন্তু খবর না দিয়ে। তুই খোঁজ নে কোন সময় অফিসে থাকে, তখনই গিয়ে হাজির হব। নো প্রবলেম, সেই রকমই ব্যবস্থা হবে। পার্ক সার্কাসে অজিত শাহের ইলেকট্রনিক গুডসের দোকানে যখন প্রণয় আর দিগন্ত গিয়ে হাজির হলো, তখন বিকেল 5টা। বিশাল দোকান, ভিড়ও ভালোই। একজন কর্মচারীকে বলতে তিনি মিস্টার পুরীর ঘরের দিকে নিয়ে গেলেন। দোকানের একপাশে ম্যানেজারের একটা ছোট্ট কিউবিকল। মিস্টার পুরী মোবাইলে কারুর সঙ্গে কথা বলছিলেন। প্রণয় আর দিগন্তকে দেখে তার কপালে হালকা ভাঁজ পড়লেও হাতের ইশারায় সামনের চেয়ারে বসতে বললেন। বেশ একটু পাকানো শুকনো ধরনের চেহারা, বয়স বোঝা কঠিন। 50 থেকে 60-এর মধ্যে যা কিছু হতে পারে। মুখের গড়ন খানিকটা শেয়ালের মতো, চোখে ধূর্তামির ছাপ,
কথা শেষ করে ফোন নামাতেই প্রণয় নিজের কার্ডটা বাড়িয়ে দিল। কার্ডটা দেখেই সতর্ক হয়ে গেলেন মিস্টার পুরী। মুখে একটা ছাপানো অমায়িক হাসি ফুটে উঠল। কি সাহায্য করতে পারি বলুন? অজিত বাবু তো দেবতুল্য মানুষ, তাকে হারিয়ে আমাদের প্রায় পিতৃহারা হয়ে যাওয়ার দশা হয়েছে। তাকে হারিয়েছেন এ ব্যাপারে তার মানে আপনি নিশ্চিত? না মানে তা নয়, আসলে আসলে উনি অনেকদিন আসছেন না তো। দেখুন, মালিক না আসলে বুঝতেই পারছেন, একার দায়িত্বে কাজ চালিয়ে নিয়ে যাওয়া এত বড় ব্যবসাটা। তাতে তো আপনার অসুবিধা হওয়ার কথা নয়, ইনফ্যাক্ট খানিকটা সুবিধাই হয় বলে শুনেছি। কি শুনেছেন জানি না, তবে আমার যা অভিজ্ঞতা সেটাই বললাম। আপনাদের যদি কিছু জানার থাকে জিজ্ঞাসা করতে পারেন, আমি সাধ্যমতো উত্তর দেব। প্রায় ঘণ্টাখানেক মিস্টার পুরীকে জেরা করেও বিশেষ কোনো নতুন তথ্য পাওয়া গেল না। ভদ্রলোক অতি সাবধানী, একটিও বাড়তি কথা বললেন না। বেরিয়ে এসে প্রণয় দিগন্তকে বলল, কিছুই তো বোঝা গেল না রে, এ লোক তো ভয়ানক ঘুঘু। তা ঠিক, তবে অজিত শাহকে কিডন্যাপ সম্ভবত এ করেনি। টাকা পয়সা চুরি করতে পারে, কিন্তু অত দূর যাওয়ার সাহসের নেই। তাছাড়া হাড় কিপটে, জুতোটা দেখেছিলি? কম করে 10 বছর বয়স। বাটা কোম্পানি ওই জুতো বহুদিন ধরেই তৈরি করে না। হাতের ঘড়িটা HMT'র, সেই কোম্পানিও কবে উঠে গেছে। তাতে কি প্রমাণিত হয়? আরে কিডন্যাপ করাতে হলে তো লোক লাগাতে হবে, তাদের মোটা টাকা দিতে হবে। যার হাত দিয়ে জল গলে না, সে ওইসব ঝুঁকির মধ্যে কখনো যাবেই না। তাহলে নেক্সট টার্গেট অনিল লাখোটিয়া। মিস্টার পুরীর মতো অনিল লাখোটিয়ার সঙ্গে কথা বলাটা কিন্তু মোটেই সহজ হলো না। পুলিশের লোক শুনেও তিনি একটুও না ঘাবড়ে জিজ্ঞেস করলেন, তা আমার কাছে কেন? হ্যাঁ, অজিত শাহ আমার জামাই বাবু ঠিক আছে, আর দিদির বিয়ে হয়ে গেছে। ওরা আলাদা ফ্যামিলি, ওদের ব্যাপার ওরা বুঝবে। আমি কোনো ঝামেলার মধ্যে নেই। আর তাছাড়া অত চিন্তা কি আছে? জামাই বাবু তো পাগল আছে, আরে মাথার ওষুধ খায়। আগে ওরকম অনেকবার গেছে, ও নিজেই ফিরে আসবে। দিদির ফ্যামিলির সঙ্গে আপনার যোগাযোগ নেই? এতে যোগাযোগ থাকবে না কেন? আত্মীয় স্বজনের মধ্যে তো যোগাযোগ থাকবেই। আমাদের সন্দেহ আপনার জামাইবাবু এবার নিজে নিজে যাননি, তাকে কিডন্যাপ করা হয়েছে। হ্যাঁ, তাই নাকি? কিন্তু ওই মুক্তিপঞ্চে এখনো তো কোনো ফোন এসেছে বলে তো খবর পাইনি। তো জামাইবাবু কি বেঁচে আছেন নাকি সেরকম কোনো পসিবিলিটি নেই? কি মনে হচ্ছে আপনাদের? ফোন আসতেও পারে মিস্টার লাখোটিয়া, আর যদি আসে তাহলে হয়তো 25 লাখ টাকাটা ওনাদের দরকার হতে পারে। এই কিসের টাকার কথা বলছেন আপনারা? যে টাকাটা আপনি আপনার ভগ্নিপতির কাছ থেকে নিয়েছেন মিস্টার লাখোটিয়া, অজিতবাবু বারবার ফেরত চাওয়া সত্ত্বেও দেননি। টাকাটা যে আমি নিয়েছিলাম তার কোনো প্রমাণ আছে? কোনো লেখাপড়া? কে আপনাদের বলল মিস্টার দেব যে আমি 25 লাখ টাকা নিয়েছি? আমি কারোর থেকে কোনো টাকা নিইনি। অজিতবাবু যেদিন নিখোঁজ হলেন সেদিন সকালে আপনি ওদের বাড়িতে গেছিলেন? হ্যাঁ, গেছিলাম। আমার দিদি একটা গয়না সারাতে দিয়েছিল, সেটা দিতে গেছিলাম। আপনি যে গয়না দিতে গিয়েছিলেন তার কোনো প্রমাণ আছে? আমার দিদি বলবে যে আমি গয়না ফেরত দিতে গেছিলাম। আর গয়না সারানোর কথা যদি বলেন তাহলে 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 সেই প্রমাণও আছে। কথা বলতে বলতেই অনিল লাখোটিয়া নিজের পার্স হাতড়ে একটা কাগজের টুকরো বার করেন। এই নে গয়না সারানোর রসিদ। ওই সেদিন ওইসব গন্ডগোলের মধ্যে দিদিকে দিতে ভুলে গেছিলাম। রসিদটা হাতে নিয়ে ভালো করে দেখে দিগন্ত। রসিদে লেখা আছে গয়নাটা আপনি দোকান থেকে নিয়েছেন 3রা জানুয়ারি। 7 দিন পরে ফেরত দিতে গেলেন কেন? সময় পাইনি তাই। আর আমার দিদির বাড়ি আমি কবে যাব না যাব সেটা আমার ইচ্ছের উপর। আপনাদের যদি মনে হয় ভোরবেলা জামাই বাবুকে কিডন্যাপ করে 11টার সময় আমি দিদির গয়না ফেরত দেওয়ার অজুহাতে ও বাড়ি গেছিলাম, তাহলে তো বলতেই হবে আপনাদের ওই পাওয়ার অফ ইমাজিনেশন খুব ভালো। জাগে, আপনাদের কি আর কোনো প্রশ্ন আছে?
আমার একজন ক্লায়েন্ট বাইরে অপেক্ষা করছেন। লোকটা তো মহা অসভ্য রে, অ্যারেস্ট করে গারদে পুড়ে দিলে মজা বুঝবে। বেরিয়ে এসে গজগজ করে প্রণয়। না না, ওসব কিছু করিস না, তবে একটা নজর রাখার ব্যবস্থা করতে পারলে ভালো হয়। ব্যাটার জামাইবাবুর 25 লাখ টাকা মেরে দেওয়ার খুব ইচ্ছে, তার জন্য 3-4 লাখ টাকা খরচা করতে হলেও ওর আটকাবে না। মনোহরপুকুর রোডে ডক্টর অমিত সান্যালের নিজস্ব বাড়ি। রবিবার সকালে দিগন্ত যখন পৌঁছল তখন ভদ্রলোক বসার ঘরে বসে তার জন্যই অপেক্ষা করছিলেন। বসুন বসুন, চা চলবে তো? হ্যাঁ, তবে দুধ চিনি ছাড়া, শুধু লিকার। আমারও তাই, এবং দার্জিলিং। আপনার সঙ্গে মশাই আমার বেশ মিল আছে। নিজস্ব খোলামেলা হাসিটা হেসে সোফায় বসলেন অমিত সান্যাল। দিগন্ত এখনো পর্যন্ত যা যা ঘটনা ঘটেছে তার মধ্যে যতটা জানানো জরুরি ততটুকু সংক্ষেপে বলে বলল, আমার কিরকম মনে হচ্ছে এই ঘটনার সঙ্গে অজিতবাবু নিখোঁজ হওয়ার, ওনার এই অসুস্থতা মানে ডিপ্রেশনের কোনো একটা যোগ আছে। আপনি যদি ব্যাপারটা একটু বিস্তারিতভাবে বলেন তাহলে ভালো হয়। 2 আঙুলে নিজের কপালটা টিপে ধরে একটু চুপ করে থেকে অমিত সান্যাল বললেন, অজিত শাহ আমার কাছে আসেন বছর 5 আগে। তখন তার অবস্থা খুব একটা সুবিধের নয়। ডিপ্রেশনের সমস্যাটা ধরা পড়েছে আরও বছর 3 আগে। কিন্তু 3 বছর ধরে তিনি যে ওষুধটা খেয়েছিলেন সেটা একটা ভীষণ বিপজ্জনক ড্রাগ। ব্যাপারটা আপনাকে একটু খুলে বলি। মানুষের মনের গতিবিধি খুব জটিল, তাই তার চিকিৎসা করাটাও খুব সূক্ষ্ম ভাবনা চিন্তার উপর নির্ভর করে। যিনি চিকিৎসা করছেন তাকে রোগীর মনের গতিবিধি খুব ভালো করে বুঝতে হবে। মনের চিকিৎসার ওষুধ নানা রকম আছে, কিন্তু বেশিরভাগ ওষুধেরই আবার সাইড এফেক্টও আছে। তাই ওষুধ খুব জেনে শুনে ব্যবহার করতে হয়। অজিতবাবু যে ওষুধটা খেতেন সেটা হলো অ্যামিট্রিপটাইলিন গোত্রের ওষুধ। এই ধরনের ওষুধ অতিরিক্ত ব্যবহার করলে আত্মহত্যার প্রবণতা বাড়ে। অজিতবাবু নিজেই ওষুধটা নিয়ে ইন্টারনেটে কিছু পড়াশুনো করেছিলেন, আর তারপরেই ডাক্তার বদলানোর সিদ্ধান্ত নেন এবং আমার কাছে আসেন। আমি সাধারণত ওষুধ ব্যবহার না করেই চিকিৎসা করতে পছন্দ করি, তবে অজিতবাবুর ক্ষেত্রে প্রথমেই সেটা করা যায়নি। ওনার ড্রাগ ডিপেন্ডেন্স হয়ে গেছিল, তাই প্রথমেই অ্যামিট্রিপটাইলিন বদলে দিয়ে অন্য ওষুধ দিই, পাশাপাশি অন্যরকম চিকিৎসাও চালু করি। অনেকেরই হয়তো জানা নেই যে ডিপ্রেশন কাটাতে ব্যায়াম খুব জরুরি। ওনাকে মর্নিং ওয়াকে আমি অভ্যেস করিয়েছিলাম। ইনফ্যাক্ট আমি নিজে আগে রবীন্দ্র সরোবরে হাঁটতে যেতাম। অজিতবাবুকে সঙ্গ দেওয়ার জন্যই ভিক্টোরিয়ায় যেতে শুরু করি। পুষ্টিকর খাবার, বিশেষ করে ওমেগা 3 আর ফ্যাটি অ্যাসিড যুক্ত খাবার ডিপ্রেশন সারাতে সাহায্য করে। ওনাকে আমি সেই মতো ডায়েট চার্ট করে দিয়েছিলাম। আর ওই যে হুট করে বাইরে চলে যাওয়া, এটাও আমারই সাজেশন ছিল। ডিপ্রেশনের অ্যাটাক যখন হতে পারে মনে হচ্ছে, তখন খোলামেলা পলিউশন ফ্রি জায়গায়, যেখানে প্রচুর সূর্যের আলো আছে, সেরকম জায়গায় চলে গেলে মুড চেঞ্জ করা যায়। অজিতবাবুকে আমিই বলেছিলাম, যখনই ওরকম মনে হবে তখনই বেরিয়ে যাবেন। একটু স্বার্থপরের মতোই নিজেকে বাঁচানোর জন্য বাড়ির লোকেদের কথা, ব্যবসার কথা তখন ভাববেন না। এটাতে কাজও হয়েছিল খুব ভালো। উনি অনেকটাই সুস্থ হয়ে উঠেছিলেন। ভদ্রলোক বেশ ভালো, জানেন তো, অনেক ব্যাপারে ইন্টারেস্ট আছে। আমার সঙ্গে বেশ বন্ধুত্ব হয়ে গেছিল। উনি আগে কাকে দেখাতেন সেই ডাক্তারের নাম জানা আছে আপনার? না, তা মনে নেই। তবে ওনার পুরো হিস্ট্রি আমার ডেস্কটপে আছে। সেখানে পুরনো প্রেসক্রিপশনের স্ক্যান কপি থাকবে, সেখান থেকে আপনাকে বের করে দিতে পারি। অজিত শাহের কেস হিস্ট্রি থেকে জানা গেল ডক্টর অমিত সান্যালের আগে তিনি যে সাইকিয়াট্রিস্টকে দেখাতেন তার নাম প্রকাশ মেহরা, চেম্বার যোধপুর পার্ক। প্রেসক্রিপশনে দেওয়া ফোন নম্বর দেখে পরদিনই সন্ধ্যাবেলায় ডক্টর মেহরার একটা অ্যাপয়েন্টমেন্ট নিল দিগন্ত। ইতিমধ্যে এদিকে একটা ঘটনা ঘটেছে। ডিঙ্কি ফোন করে দিগন্তকে জানিয়েছে যে তার মামা একদিন তার বাড়িতে এসেছিলেন। দরজা বন্ধ করে মায়ের সঙ্গে বেশ কিছুক্ষণ কথাবার্তা বলেন। মামা চলে যাওয়ার পর মা নাকি কান্নাকাটি করছিলেন। আর কাকা ইতিমধ্যে 2-3 থানায় গিয়ে খোঁজ খবর নিয়ে বাড়িতে জানিয়েছেন যে পুলিশ তাদের বাবার কোনো খোঁজ পায়নি। পুলিশ তেমন গা লাগাচ্ছে না, টাকা পয়সা ঘুষ না দিলে কাজ এগোবে না, এসব কথাও বাড়িতে আলোচনা হয়েছে।
যোধপুর পার্কে ডক্টর মেহরার বেশ সাজানো গোছানো দোতলা বাড়ি, একতলায় চেম্বার। বাড়িতে সম্ভবত রং করার কাজ চলছে, বাইরে ভাড়া বাঁধা। দিগন্ত ট্যাক্সি থেকে নেমে ভাড়া দিতে দিতে দেখল বাড়ির সামনে একটা ইলেকট্রিক ব্লু রঙের ওয়াগনার গাড়ি এসে থামল। লম্বাটে গড়নের একজন চশমা পরা মহিলা গাড়িটা গ্যারাজে ঢুকিয়ে ভেতরে চলে গেলেন। ডক্টর মেহরা চেম্বারেই ছিলেন। আরো জনা দুয়েক রোগী অপেক্ষা করছিল। 2 নম্বরে ডাক পড়ল দিগন্তর। চেম্বারের ভেতরটাও সদ্য রং করা হয়েছে। আসবাব গোছানো হলেও সবকিছু এখনো সাজানো হয়নি। পেশেন্টের চেয়ারের একপাশে মাটিতে কতগুলো বাঁধানো ছবি একটার উপর একটা রাখা। ডক্টর মেহরার পোশাক শৌখিন, ব্যবহার কেতাদুরস্ত। প্রায় আধ ঘন্টা ধরে নিজের নানা মানসিক সমস্যার কথা আলোচনা করে 500 টাকা ভিজিট দিয়ে দিগন্ত যখন বাড়ি ফিরল তখন রাত 8টা। প্রণয় এসে গেছিল আগেই। কি মনে হলো রে, মেয়েরা কেমন ডাক্তার? যে ডাক্তার সুস্থ মানুষকে দেখে ওষুধের প্রেসক্রিপশন লেখে সে যে কেমন ডাক্তার বুঝতেই পারছিস। পয়সার তেমন নেই। কাল ফোন করে আজ অ্যাপয়েন্টমেন্ট পাওয়া গেল, তবে ঠাট বাট খুব, সেটাই সন্দেহজনক। বাপের পয়সা আছে হয়তো, হতে পারে, কিন্তু প্রণয় আমি না একটা জিনিস মিস করে যাচ্ছি। ডক্টর মেহরার চেম্বারে এমন একটা কিছু দেখেছি বা শুনেছি যেটা এই কেসটার সঙ্গে খুব রিলেটেড, কিন্তু সেটা মনে করতে পারছি না। মানে রিলেশনটা ঠিক ধরতে পারছি না। ঠান্ডা মাথায় ভাব, তাহলেই ধরতে পারবি। আর অজিত শাহ এই ডাক্তারের খপ্পরে কি করে পড়লেন সেটা কিছু বোঝা গেল না? সেটাই তো বোঝা যাচ্ছে না। ডক্টর সান্যালও নিশ্চয়ই কিছু জানেন না, জানলে বলতেন। তোকে একটা কাজ করতে হবে প্রণয়, বুঝলি? এই ডক্টর মেহরার ব্যাকগ্রাউন্ডটা জানা দরকার। ক্যালকাটা মেডিকেল কলেজের ছাত্র, সেখানে খোঁজ নিলেই অনেকটা জানা যাবে। আরো কিছুক্ষণ কথাবার্তা বলে প্রণয় চলে গেল। দিগন্ত চিন্তিত মুখে বারান্দায় বসেছিল। এই সময় তাকে বিরক্ত করা ঠিক নয়, অঞ্জলি জানে, তাই চুপচাপ নিজের কাজকর্ম সারল। রাত প্রায় 11টা নাগাদ পিঙ্কিকে ফোন করে দিগন্ত বলল তাদের বাড়িতে যদি কোনো পুরনো ফ্যামিলি অ্যালবাম থাকে তাহলে যেন সেটা দিয়ে যায়। আর পিঙ্কির বাবা এবং কাকার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, মানে কোন স্কুল, কোন কলেজ, কত সালে পাশ করেছেন, এগুলোও যেন জোগাড় করে তাকে মেল করে। কি ব্যাপার বলো তো, হঠাৎ ওদের স্কুল কলেজ নিয়ে টানাটানি? অঞ্জলির প্রশ্নের উত্তরে একটু হেসে দিগন্ত বলল, একটা ক্ষীণ সূত্র পেয়েছি বলে মনে হচ্ছে, দেখা যাক উল্টে পাল্টে। পিঙ্কি অ্যালবামটা দিয়ে গেল একদিন পরে সকালে। দিগন্ত সেটা ভালো করে দেখেই ফোন করল প্রণয়কে। হ্যালো, ডক্টর প্রকাশ মেহরা সম্বন্ধে যে খোঁজ নিতে বলেছিলাম সেটা পেয়েছিস? না রে, মেডিকেল কলেজের ক্লার্কটা একেবারে অপদার্থ, কাল বার করে রাখবে বলেছে। তুই এক্ষুনি খোঁজ নে মেহরার কোনো নিজস্ব নার্সিংহোম আছে কিনা, খুব জরুরি কিন্তু। আধ ঘন্টার মধ্যেই ফোন ব্যাক করল প্রণয়। না রে, নার্সিংহোম নেই। ভদ্রলোক নিজের বাড়িতে চেম্বার দেখেন, আর নিউল্যান্ড হসপিটালের সঙ্গে যুক্ত, সেখানেও সপ্তাহে 5 দিন সকালে বসেন। না, হসপিটাল নয়, হসপিটাল থাকলে হবে না। তুই ভালো করে খোঁজ নিয়েছিস? একদম নিশ্চিত, পুলিশের ইনফরমেশনে গন্ডগোল হয় না। প্রণয়ের ফোনটা কেটে দিগন্ত আবার ডায়াল করে। হ্যালো, ডক্টর মেহরা, আমি দিগন্তদেব বলছি। কাল আপনাকে দেখাতে গেছিলাম। হ্যাঁ হ্যাঁ, আসলে আমার মনে হচ্ছে যে ওষুধটা আপনি দিয়েছেন তাতে কিছু একটা সমস্যা হচ্ছে। আমি আজ একবার আপনার কাছে আসতে পারি? হ্যাঁ হ্যাঁ, আধ ঘন্টার মধ্যেই পৌঁছে যাব। থ্যাংক ইউ থ্যাংক ইউ। ফোনটা রেখে ঝড়ের গতিতে তৈরি হয় দিগন্ত। ট্যাক্সি নিয়ে আধ ঘন্টার মধ্যেই পৌঁছে যায় যোধপুর পার্ক। রং করার কাজ সম্ভবত শেষ হয়ে গেছে, ভাড়াগুলো আর নেই। পোর্টিকোর সামনে একটা বড় আলো জ্বলছে। ঢুকতে গিয়ে সদ্য লাগানো ঝকঝকে নেম প্লেটটার সামনে দাঁড়িয়ে পড়ে দিগন্ত। ধীরে ধীরে তার মুখে একটা মৃদু হাসি ফুটে ওঠে। ডাক্তার দেখিয়ে ওষুধ বদলে প্রায় আধ ঘন্টা পরে চেম্বার থেকে সে বেরোয়। একটু দূরে একটা চায়ের দোকান, সেখানে দাঁড়িয়ে ভাঁড়ের চায়ে চুমুক দিতে দিতে প্রণয়কে ফোন করে বলে, ডক্টর অঞ্জলি কর, এনার নামে কোনো নার্সিংহোম আছে কিনা খোঁজ নে। নিজস্ব নার্সিংহোম, কলকাতায় নাও হতে পারে, তবে আমার ধারণা খুব বেশি দূরে হবে না।
দিগন্ত বাড়ি ফিরে স্নান করে বেরোতে না বেরোতেই প্রণয়ের ফোন আসে। হ্যালো, খোঁজ পাওয়া গেছে, নার্সিং হোম আছে উত্তর 24 পরগনার বেড়া চাঁপায়, বেশ ইন্টেরিয়র এলাকা। যেতে কতক্ষণ লাগবে? মোটামুটি ঘন্টা 2। আজ রাতে যাওয়া যাবে? অসুবিধা নেই, বসের সঙ্গে কথা বলে নিচ্ছি। তুই রেডি হয়ে থাক, তুলে নেব। মিনতি দিকে 1 কাপ চা আর কিছু খাবার দিতে বলে দিগন্ত। অঞ্জলি অফিস থেকে ফেরেনি, তার জন্য একটা নোট লিখে যায়। তারপর প্রণয় আসতেই বেরিয়ে পড়ে। ফেরে যখন, তখন প্রায় 3টে। অঞ্জলি ঘুম চোখে উঠে বসাতে সব কথা কাল শুনো বলে নিজেও জামাকাপড় ছেড়ে শুয়ে পড়ে দিগন্ত। সুনীত শাহ সকালে ওঠেন সাধারণত 7:30 নাগাদ। আজও সেরকমই উঠেছিলেন। চা খেয়ে স্নানে যাওয়ার জন্য তৈরি হচ্ছেন, এমন সময় পুলিশের জিপ এসে দাঁড়ালো গেটের সামনে। উপরের বারান্দা থেকে দিগন্ত আর প্রণয়কে নামতে দেখে একটু আশ্চর্য হয়ে নিচে নেমে এলেন সুনীত। কি ব্যাপার মিস্টার বোস, আপনারা হঠাৎ এরকম বিনা নোটিসে? আপনাদের একটা খবর দেওয়ার ছিল, তাই সকাল সকাল এলাম, যাতে সবাইকে বাড়িতে পাওয়া যায়। সবাইকে ডাকুন, এখানে আমরা বসছি। টিপিক্যাল পুলিশি চালে কথাগুলো বলে সোফায় বসে পড়ে প্রণয়। পাশে দিগন্ত। সুনীত শাহের কপালে চিন্তার ভাঁজ, মুখে উদ্বেগের ছাপ। ইতিমধ্যে আর একটা জিপ এসে দাঁড়িয়েছে। তার থেকে নেমে রীতিমতো হাত পা ছুঁড়ে চেঁচিয়ে ওঠে অনিল লাখোটিয়া। আরে আরে কি ব্যাপার? আমাকে এরকম ধরে আনার মানে কি? মানে আছে, বসুন এখানে চুপ করে। এর মধ্যে বাড়ির অন্যরাও এসে হাজির হয়েছে। পিঙ্কি, ডিঙ্কি, তাদের মা, কাকিমা। মিস্টার শাহ, আপনি বসুন এবার। অনর্থক ছটফট করবেন না, ফোন টোনও না করেই ভালো। দিগন্তর গলায় একটা হাড় হিম করা শীতলতা। তার কথাগুলো শুনে কিরকম যেন একটা অসহায়ভাবেই সোফায় বসে পড়েন সুনীত শাহ। সবার দিকে একবার চোখ বুলিয়ে নিয়ে দিগন্ত শুরু করে। অজিত শাহ নিখোঁজ হয়েছিলেন 10ই জানুয়ারি। পুলিশে খবর দেওয়া হয়েছিল প্রায় 2 সপ্তাহ পরে। কারণ যেহেতু উনি আগেও কয়েকবার এরকমভাবে চলে গেছেন, তাই প্রথমেই নিখোঁজ ডায়েরি করাটা কেউ জরুরি বলে মনে করেনি। আমি খবরটা পাই প্রায় 2 মাস পরে। আমাকে খবর দিয়েছিল পিঙ্কি। আশ্চর্য হবেন না, আপনারা কেউ আমাকে চিনতে পারেননি। আমি এক সময় আপনাদের প্রতিবেশী ছিলাম। পিঙ্কি আমার কাছে পড়তে আসতো। পিঙ্কির মায়ের হারিয়ে যাওয়া হীরের আংটি আমি খুঁজে দিয়েছিলাম। সেজন্যই হয়তো পিঙ্কির মনে হয়েছিল ওর বাবাকেও আমি খুঁজে দিতে পারবো। আমি কিন্তু পুলিশের লোক নই, শখের গোয়েন্দা। যদিও এই কাজটা আমি পুলিশের সঙ্গেই করেছি। পরিচয় করিয়ে দিয়ে, আমার বন্ধু প্রণয় বোস, কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের অফিসার। যাই হোক, পিঙ্কির কাছে আমি প্রথমে পুরো ঘটনাটা শুনি। তার একদিন পরেই আমি আর প্রণয় আপনাদের বাড়িতে এসেছিলাম। সবার সঙ্গে কথা বলে আমাদের দুজনকে সন্দেহ হয়। প্রথমত অজিতবাবুর শালা অনিল লাখোটিয়া। তিনি জামাইবাবুর কাছ থেকে 25 লাখ টাকা নিয়ে ফেরত দিচ্ছেন না। জামাইবাবুকে হাপিস করে দিতে পারলে তিনি টাকাটা মেরে দিতে পারেন। এর জন্য যে সুযোগ এবং অর্থ দরকার, দুটোই ওনার আছে। অনিলবাবুকে সন্দেহ করার আরও একটা জোরালো কারণ ছিল। পিঙ্কি আমাকে জানিয়েছিল যে ওর বাবা সেদিন মর্নিং ওয়াকে বেরোনোর সময় ওয়ালেট নিয়ে বেরোননি। ও ড্রয়ারে ওয়ালেটটা দেখেছিল, কিন্তু পরে সেটা আর খুঁজে পাওয়া যায়নি। অনিলবাবু সেদিনই তার দিদিকে গয়না ফেরত দিতে এসেছিলেন। বেডরুমেই বসেছিলেন। ওনার দিদি মাঝখানে ফোন ধরতে বাইরে বেরিয়েছিলেন। সুতরাং অজিতবাবু নিজেই চলে গেছেন এই বিষয়টাকে নিশ্চিত করার জন্য। সেই সুযোগে ড্রয়ার থেকে ওয়ালেটটা সরিয়ে ফেলা ওনার পক্ষে কঠিন ছিল না। উনি ঘরের মানুষ, মাঝে মধ্যেই আসেন। জামাইবাবু যে ড্রয়ারে ওয়ালেট রাখেন সেটা জানতে অসুবিধা নেই। দ্বিতীয়জন মিস্টার পুরী। অজিতবাবু তার চুরি ধরে ফেলেছেন, সুতরাং তার রাগ আছে। আর মালিক যদি হঠাৎ মারা যায়, তাহলে পুরনো ম্যানেজারের উপর নির্ভর করে ব্যবসা চালাতে হবে। সেক্ষেত্রে তো ওনার সোনায় সোহাগা। তবে আর একজনকেও আমি সন্দেহের তালিকা থেকে বাদ রাখিনি। তিনি হলেন সুনীত শাহ। কারণ দাদা যদি মারা যান, তাহলে পুরো ব্যবসাটাই ওনার হাত করে নেওয়ার সম্ভাবনা প্রবল। কিন্তু খোঁজ খবর নিয়ে জানা গেল দুটো ব্যবসায়ী একদম আলাদা। অজিতবাবুর 2 মেয়েরই বয়স 18 পেরিয়ে গেছে। সুতরাং ব্যবসা সুনীতবাবু চাইলেই দখল করতে পারবেন না। তাছাড়া 2 ভাইয়ের মধ্যে সম্পর্ক খুবই ভালো।
তবে তখনও পর্যন্ত কিন্তু আমরা নিশ্চিত নই যে অজিতবাবু নিজেই চলে গেছেন না তাকে অপহরণ করা হয়েছে। নিলয় সরকার নামে এক অখ্যাত ফটোগ্রাফার, যে নাকি ভোরবেলা ভিক্টোরিয়ায় ছবি তুলে বেড়ায়, তার দৌলতে বোঝা গেল যে অজিতবাবুকে অপহরণই করা হয়েছে। নিলয়ের তোলা ছবিতে অফ ফোকাসে সেদিন সকালে অজিতবাবু যে কয়েকজন লোকের সঙ্গে গাড়িতে উঠছেন এটা ধরা পড়েছিল। ছবিতে কোনো ধস্তাধস্তি ছিল না, তার থেকে আমরা আন্দাজ করতে পেরেছিলাম যারা তাকে ধরে নিয়ে গেছিল তাদের মধ্যে দু একজন নিশ্চয়ই পরিচিত মানুষ ছিলেন। আমাদের অনুমান যে ঠিক সেটা আমরা পরে বুঝেছি। অপহরণ নিশ্চিত হওয়ার পরেই আমরা মিস্টার পুরী এবং মিস্টার লাখোটিয়ার সঙ্গে কথা বলি, কিন্তু কথা বলার পর আমার মনে হয় যে দুজনের কারুর পক্ষেই অজিতবাবুকে অপহরণ করা সম্ভব নয়। কারণ মিস্টার পুরী ভীতু লোক, বড় জোর ছিঁচকে চুরি করতে পারেন, আর অনিলবাবু বদরাগী, দুর্মুখ এবং হামবাগ। তার পক্ষেও ঠান্ডা মাথায় প্ল্যান করে এই ধরনের দুষ্কর্ম করা কঠিন। অজিতবাবু কেসটা হাতে নেওয়ার পর থেকেই আমার কিরকম যেন মনে হচ্ছিল যে ওনার এই ডিপ্রেশনের অসুখটার সঙ্গে এই ব্যাপারটার কোনো একটা যোগসূত্র আছে। পিঙ্কি এবং পিঙ্কির মা দুজনেই আমাকে জানিয়েছিলেন যে অজিতবাবু প্রথমে একজন ডাক্তারকে দেখাতেন, পরে তিনি ডাক্তার চেঞ্জ করেন এবং ডাক্তার বদলানোর পর তার সমস্যা কমে যায়। এরপর তাই আমি অজিতবাবুর এই সেকেন্ড ডাক্তার অমিতোষ সান্যালের সঙ্গে যোগাযোগ করি। ডক্টর সান্যাল আমাকে জানান যে তার কাছে আসার আগে প্রায় 3 বছর অজিতবাবু এমন একটি ডিপ্রেশনের ওষুধ খেয়েছেন যেটি বিপজ্জনক, রোগীর আত্মহত্যার প্রবণতা বাড়িয়ে দেয়। ডক্টর সান্যালই তার পুরনো রেকর্ড ঘেঁটে আগের ডাক্তার প্রকাশ মেহরার চেম্বারের ঠিকানা ও ফোন নাম্বার আমাকে দেন। ডক্টর সান্যালের সঙ্গে কথা বলেই আমার সন্দেহ হয় যে ডক্টর মেহরা ইচ্ছাকৃতভাবেই অজিতবাবুকে ওই বিশেষ ওষুধটি দিতেন। কিন্তু কেন? রোগীকে সারিয়ে না তুলে তাকে বিপদের দিকে ঠেলে দেওয়ার পিছনে কি মোটিভ থাকতে পারে? আমি ঠিক করি রোগী সেজে ডক্টর মেহরার সঙ্গে নিজেই মোলাকাত করব। যোধপুর পার্কে মেহরার চেম্বারে যেদিন যাই সেদিন বাড়ি রং করা হচ্ছিল। চেম্বারের ভিতরেও জিনিসপত্র অগোছালো ছিল। আমার চেয়ারের পাশে বেশ কয়েকটি বাঁধানো ছবি ডাঁই করে রাখা ছিল। তার মধ্যে একদম ওপরে যে ছবিটা ছিল তাতে কয়েকজন অল্প বয়সী ছেলে কাঁধে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। ডাক্তারের সঙ্গে কথা বলার ফাঁকে আমি কয়েকবার ছবিটা দেখেছিলাম। মেহরার সঙ্গে কথা বলে আমি বুঝেছিলাম যে ডাক্তার হিসেবে তিনি মোটেই সুবিধান নন, কারণ সুস্থ মানুষকেও ওষুধ প্রেসক্রাইব করেন, বসারও ভালো নয়, অথচ ঠাট বাট আছে। তার মানে অর্থ উপার্জনের একটা নির্দিষ্ট সোর্স আছে। সেটা কি যখন বোঝার চেষ্টা করছি তখনই বারবার মাথার মধ্যে ওই ছবিটা ঘুরে ফিরে আসছিল। চিন্তাটাকে তাড়াতে না পেরে আমি শেষ পর্যন্ত ওটা নিয়েই ভাবতে শুরু করি এবং তখনই একটা সন্দেহ মাথার মধ্যে উঁকি দেয়। সেদিন অনেক রাতে পিঙ্কিকে ফোন করে 2টো জিনিস আনতে বলি, একটা আপনাদের পুরনো ফ্যামিলি অ্যালবাম আর আপনাদের 2 ভাইয়ের এডুকেশনাল ডিটেল, মানে কোন স্কুল কলেজ ইত্যাদি। একই সঙ্গে প্রণয়কেও বলি ডক্টর মেহরার ডিটেলটা জোগাড় করতে। পিঙ্কি অ্যালবামটা দিয়ে যেতেই আমার কাছে ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যায়। যে ছবিটা আমি দেখেছিলাম তাতে ডক্টর মেহরার পাশে যে ছেলেটি রয়েছে তিনি আর কেউ নন, স্বয়ং সুনীত শাহ। দুজনেরই বয়স মোটামুটি 18-19। তার মানে সুনীত শাহ এবং ডক্টর মেহরা বন্ধু। অর্থাৎ অজিতবাবু যখন ডিপ্রেশনের জন্য চিকিৎসা করানোর কথা ভাবলেন তখন সুনীতবাবুই দাদাকে ডক্টর মেহরার কথা বলেছিলেন। তাহলে কি গোটা ব্যাপারটাই 2 বন্ধুর ষড়যন্ত্র? কিন্তু কেন? প্রণয় যখন ডক্টর মেহরার ডিটেলটা নিয়ে এলো তখন ব্যাপারটা আরও নিশ্চিত হওয়া গেল। সুনীতবাবু স্কটিশ চার্চ কলেজে কেমিস্ট্রি অনার্স নিয়ে পড়েছেন। প্রকাশ মেহরাও প্রথম বছর জয়েন্ট এন্ট্রান্সে চান্স না পেয়ে স্কটিশেই কেমিস্ট্রি অনার্সে ভর্তি হয়েছিলেন, একই ব্যাচে। সেই সময়ই দুজনের বন্ধুত্ব হয়, কিন্তু তখনও সুনীতবাবুর মোটিভ আমার কাছে পরিষ্কার হয়নি। ব্যাপারটা নিয়ে ভাবতে ভাবতে হঠাৎ বিদ্যুতের ঝলকের মতো 2টো কথা আমার মনে পড়ল। একটা পিঙ্কির। আমার বাড়িতে প্রথম দিন এসে ঘটনাটা বলার সময়ও বলেছিল যে অজিতবাবুরা 2 ভাই ব্যবসাটা পেয়েছেন তাদের বাবার কাছ থেকে। পিঙ্কির পিসিদের ব্যবসায় কোনো ভাগ নেই। তখন কথাটাকে আমি বিশেষ গুরুত্ব দিইনি। দ্বিতীয় কথাটি বলেন পিঙ্কির মা।
তিনি বলেছিলেন পিঙ্কির বাবা মেয়েদের ইন্ডিপেন্ডেন্ট করে মানুষ করতে চান। পার্বতী দেবী নিজের যদিও স্বামীর ইচ্ছে খুব একটা সমর্থন ছিল না, তার মতে মেয়েদের বিয়ে করে সংসার করাই ভালো। যাই হোক, এই দুটো কথা মনে পড়ে যাওয়াতেই আমার কাছে পুরো ছবিটা পরিষ্কার হয়ে যায়। অজিতবাবুর 2 মেয়ে, ছেলে নেই। সুনীতবাবুর কিন্তু 1 ছেলে। শাহ পরিবারের নিয়মে পারিবারিক ব্যবসায় মেয়েদের কোনো অধিকার নেই, তাই সুনীতবাবু ধরেই নিয়েছিলেন 2টি ব্যবসারই মালিকানা শেষ পর্যন্ত তার ছেলের, মানে তার নিজের হবে। কিন্তু অজিতবাবুর মানসিকতা অন্যরকম। পরিবারের নিয়ম তিনি মানতে রাজি ছিলেন না। তিনি মেয়েদের পড়াশোনাতেও যথেষ্ট গুরুত্ব দিতেন। পিঙ্কি ডিঙ্কি কিছুটা বড় হওয়ার পরই সুনীতবাবু ব্যাপারটা আন্দাজ করেন। আমার ধারণা দাদার সঙ্গে তার এই বিষয়ে কথাও হয়। অজিতবাবু খোলা মনের মানুষ, মেয়েদের ভবিষ্যৎ নিয়ে তিনি কি ভাবছেন ভাইকে বলতে দ্বিধা করেননি। এরপর থেকেই সুনীতবাবু প্ল্যান করতে শুরু করেন। দাদার ডিপ্রেশনের সমস্যা দেখা দেওয়ায় ব্যাপারটা সুবিধাজনক হয়। মেহরাকে টাকা পয়সা দিয়ে দলে টেনে নেন। মেহরা অজিতবাবুকে এমন ওষুধ দিতে থাকে যাতে রোগীর আত্মহত্যার প্রবণতা বাড়ে। লক্ষ্য ছিল 2টো। অজিতবাবু যদি আত্মহত্যা করে ফেলেন তাহলে ল্যাটা চুকে গেল, না হলে ওষুধের প্রভাবে ধীরে ধীরে তার চিন্তা করার ক্ষমতা নষ্ট হয়ে যাবে, স্থায়ী মানসিক রোগী হয়ে যাবেন। তখন অত্যন্ত দায়িত্বশীল অভিভাবকের ভূমিকা পালন করে পিঙ্কি আর ডিঙ্কির তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেবেন কাকা, আর ব্যবসার দায়িত্ব তিনি সামলাবেন। কিন্তু অজিতবাবু তো শিক্ষিত মানুষ, তার সম্ভবত সন্দেহ হয়েছিল। তিনি ডাক্তার বদলালেন, ক্রমশ সেরে উঠতে লাগলেন। এদিকে হাতে সময়ও কমে আসছে। পিঙ্কি ইকোনমিক্সে অনার্স নিয়ে পড়ছে। যে কোনো সময় তাকে ব্যবসার কাজে নিয়ে আসতে পারেন দাদা, তাই আর ঝুঁকি না নিয়ে সরাসরি কিডন্যাপিংয়ের পথ নিলেন সুনীত শাহ। অজিতবাবুর হুটহাট করে বাইরে চলে যাওয়ার অভ্যাসটাকে কাজে লাগিয়েছিলেন, যাতে হাতে অন্তত দিন 15 নিশ্চিন্ত সময় পাওয়া যায়। ব্যাপারটা বুঝে ফেলার পর আমার প্রথমেই যেটা মনে হয়েছিল সেটা হলো অজিতবাবুকে মেরে ফেলা হয়নি, কারণ কাউকে মেরে লাশ হাপিস করা কঠিন। পেশাদারি ক্রিমিনাল ছাড়া এই কাজ সহজে হয় না, ধরা পড়ার সম্ভাবনাও অনেক বেশি। তার থেকে যদি মাস 6 কোথাও রেখে নিয়মিত কড়া ওষুধ কিংবা ইলেকট্রিক শক দিয়ে চিন্তাশক্তি বিকল করে ফিরিয়ে আনা যায়, তাহলে সাপও মরে আর লাঠিও ভাঙে না। ওই অবস্থায় অজিতবাবু বাড়িতে ফিরে এলে তার চিকিৎসার দায়িত্ব ভাইয়ের ওপরেই থাকবে, মানে ডক্টর মেহরার উপর। সুতরাং চিন্তার কিছুই নেই। কিন্তু এই মাস 6 তাকে এমন একটা জায়গায় রাখতে হবে যেখানে সহজে কেউ সন্দেহ করবে না, সহজে খোঁজও পাওয়া যাবে না। এরকম ক্ষেত্রে ডাক্তারদের জন্য সবথেকে নিরাপদ জায়গা হলো নিজস্ব নার্সিংহোম। অসুস্থ মানুষ দীর্ঘদিন থাকতেই পারে সেখানে, কারুর বলার কিছু নেই। কিন্তু প্রণয় খোঁজ নিয়ে আমাকে জানালো যে প্রকাশ মেহরার কোনো নিজস্ব নার্সিংহোম নেই। ততক্ষণে পুরো ছবিটা আমার কাছে এতটাই স্পষ্ট যে আমি আবার মেহরার চেম্বারে যাই। ঠিকই করে গেছিলাম যে এমন একটা অসুস্থতার ভান করব যাতে ও আমাকে নার্সিংহোমে ভর্তি হওয়ার পরামর্শ দেয়। সেক্ষেত্রে কোন নার্সিংহোমের সঙ্গে ওর ঘনিষ্ঠ যোগাযোগ সেটা জানা যাবে। তবে সেটা অবশ্য আমাকে করতে হয়নি। মেহরার চেম্বারে ঢোকার সময়ই আমার চোখ পড়ে নেম প্লেটের দিকে। আগের দিন বাড়ি রং করার কারণে সম্ভবত সেটা খুলে রাখা হয়েছিল। সেখানে লেখা আছে প্রকাশ মেহরার স্ত্রী ডক্টর অঞ্জলি কর। খোঁজ নিতেই জানা যায় বেড়া চাপায় অঞ্জলি করের নিজস্ব নার্সিংহোম আছে। কাল রাতে সেখানে রেড করে অজিত শাহকে উদ্ধার করেছি আমরা। তিনি আপাতত ডক্টর অমিতোষ সান্যালের তত্ত্বাবধানে রয়েছেন। মেহরা আর তার স্ত্রী দুজনকেই গ্রেফতার করা হয়েছে। ডক্টর মেহরা স্বীকারও করেছেন যে ভিক্টোরিয়া থেকে অজিতবাবুকে ধরে নিয়ে যাওয়ার সময় তিনি সেখানে ছিলেন। এখন শুধু বাকি আছেন মিস্টার সুনীত শাহ। প্রণয়, তুই তাহলে সেই কাজটা সেরে ফেল। পিঙ্কি, ওয়ালেটটা তোমার কাকাই নিশ্চয়ই ড্রয়ার থেকে সরিয়ে ফেলেছিলেন। আর মিস্টার লাখোটিয়া, আশা করব আপনি আপনার জামাইবাবুর টাকাটা ফেরত দিয়ে দেবেন। আজকে আমার কথাবার্তা সবই রেকর্ড করা আছে। টাকা নেওয়ার ব্যাপারটা কিন্তু আপনি অস্বীকার করেননি। পুলিশের রেকর্ড কিন্তু মারাত্মক। কয়েকদিন অসহ্য গরম পড়েছিল। বিকেলে এক প্রস্থ কালবৈশাখী হয়ে ঠান্ডা হয়েছে চারপাশটা।
অঞ্জলি আর দিগন্ত বারান্দায় বসে চা খাচ্ছিল, এমন সময় বেল বাজে। মিনতিদি দরজা খুললেও অচেনা গলা শুনে উঠে যায় অঞ্জলি। পিঙ্কি, ডিঙ্কি আর তাদের মা। তাড়াতাড়ি বসার জন্য তিনজনকে এনে বসালো অঞ্জলি। দিগন্ত উঠে এলো। পিঙ্কি বলল, বাবা বাড়ি ফিরে এসেছে আঙ্কেল, কাল থেকে দোকানে যাবে। মা তাই আজ কালীঘাটে পুজো দিয়ে আপনার সঙ্গে দেখা করে যাবে বলল। আপনাকে যে আমি কি বলে ধন্যবাদ দেব আমি জানি না। আমি বয়সে বড়, ভগবানের কাছে কামনা করি আপনি যেন এরকম ভাবেই অনেক মানুষকে বিপদের হাত থেকে বাঁচাতে পারেন। আমার কিন্তু আপনার কাছে একটা জিনিস চাওয়ার আছে। নিশ্চয়ই, বলুন না। পিঙ্কি আর ডিঙ্কি মাস্টার্স করবে, MBA করবে, বাবার ব্যবসা চালাবে। আপনি ওদের জোর করে বিয়ে দেবেন না। কখনো দেব না, আমি কথা দিচ্ছি আপনাকে। আরো কিছুক্ষণ কথাবার্তা বলে বিদায় নিল পিঙ্কিরা। যাওয়ার আগে দিগন্তর হাতে একটা খাম দিয়ে পিঙ্কি বলল, আঙ্কেল, বাবা এটা আপনাকে দিতে বলেছে। দরজা বন্ধ করে ঘরে এসে খামটা খুলে দিগন্ত দেখে তার মধ্যে রয়েছে 20টা 1000 টাকার কড়কড়ে নোট। আরে বাস, এ তো দারুণ ব্যাপার। এক্ষুনি প্রণয়কে ফোন করো, আজ ডিনারটা বাইরে করতে হবে। আর এবার একটা কার্ড ছাপিয়ে নাও, দিগন্ত দেব ওরফে দিনু টিকটিকি। সানডে সাসপেন্সে আজ শুনলেন দীপান্বিতা রায়ের লেখা নেম প্লেট। দিগন্ত দেবের চরিত্রে দীপ বসু, প্রণয় ইন্দ্রনীল ভাদুরী, সুনীত শাহ দেবাঞ্জন মিত্র, পার্বতী শাহ তমালী চৌধুরী, মিস্টার পুরী এবং চাওলার চরিত্রে শঙ্করী প্রসাদ মিত্র, অনিল লখোটিয়া অংশুমান পাল, অঞ্জলি রিয়া, পিঙ্কি মোহর, নিলয় অরিজিৎ, ডক্টর অমিত সান্যাল পুষ্পল। গল্প পাঠে এবং পর্ব পরিচালনায় আমি দীপ। ধ্বনি পরিকল্পনা এবং আবহ সঙ্গীত সৌম এবং শুভ। পোস্টার ডিজাইন জয়েন দ্য ডটস। কার্যনির্বাহী প্রযোজক অরুণিমা দে। সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় ইন্দ্রাণী। শেষ হল দীপান্বিতা রায়ের গল্প নেম প্লেট। সামনের সপ্তাহে আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে ফিরে আসবে সানডে সাসপেন্স।